আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি 50+ মিস কল। আমি এটা দেখে একদম বয়ে শেষ, কলেজের পানি শুকিয়ে গেছে। কারণ নাম্বারটা হচ্ছে মিথিলার। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 10টা বাজে। আমি মনে মনে নিজেকে বললাম, আজকে সিয়াম তুই শেষ। কেন যে তুই এমন করিস? আজকে বুঝবি কত দানে কত চাল। তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর কপালে শনি আছে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আম্মুর কাছে কোনো মতে বলে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম মিথিলার বাসার উদ্দেশ্যে। যেতে যেতে পরিচয়টা দিয়ে ফেলি, আমি সিয়াম। আমার পরিবারের লোকজন বলতে আমি, বাবা, মা এরাই। আমার বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, আমার মা গৃহিণী। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আর যার কথা বলছিলাম মানে মিথিলা, ও হচ্ছে আম্মুর বান্ধবী মরিয়ম আন্টির মেয়ে। ওনারা আমাদের থেকে অনেক ধনী, কিন্তু মনে কোনো অহংকার নেই। আমাকে অনেক আদর করেন আন্টি, আমিও ওনাকে অনেক সম্মান করি। আচ্ছা, আপনারা এতটুকু জানেন, বাকিটুকু সাথে থাকবেন জানতে পারবেন। আসলে মিথিলা আর আমি ছোটবেলার বন্ধু, কিন্তু মাঝখানে ওর বাবার সরকারি চাকরি থাকায় ট্রান্সফার হয়ে যায় অন্য জেলায়। তখন আমাদের মধ্যে আর দেখা হয় নাই, কথা বলাও কমে যায়। প্রায় 5 বছর পর ওনারা আবারও টাঙ্গাইলে ব্যাক করেন। এরপর আবার আমাদের দেখা হয়। প্রথমে আমরা কেউ কাউকে চিনতেই পারিনি। অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের দুজনের মধ্যেই। পরবর্তীতে আমরা আবার সেই আগের মতো মিশতে শুরু করি। আমি মিথিলাকে তুই করে বললেও মিথিলা আমাকে তুমি করে বলতো, তবে রাগ উঠলে তুই করেই বলে। এভাবে একটা বছর যায়, আমাদের আবার একসাথে। এই কদিনে আমাকে অনেক জ্বালাইছে মিথিলা। আজকে ওর একটা বান্ধবীর বার্থডে, এখানে ও যাবে, একা যাবে না, তাই আমাকে সাথে নিয়ে যাবে। তাই আমাকে সকাল সকাল রেডি থাকতে বলছিল, কিন্তু আমি বেলা 10টা পর্যন্ত পরে পরে ঘুমালাম। এখন না জানি কি বলে। দোয়া দরুদ পড়তে পড়তে পৌঁছে গেলাম মিথিলার বাসায়। বাসায় এসে কলিং বেল দিতেই আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ভালো আছি, তবে তুই মনে হয় ঠিক থাকবি না, যে রাগ দেখলাম। আন্টি ভয় দেখায় না তো, এমনিতেই খুব ভয় আছে। আচ্ছা ভিতরে যা, তবে সাবধানে। আমি আস্তে আস্তে ভিতরে গেলাম। মিথিলার রুমে গিয়ে দেখি দরজা খোলা। ও বিছানায় বসে আছে রেডি হয়ে, চেহারায় রাগ স্পষ্ট। আমি বললাম, মিথিলা আমি আসছি, চল। বসে থাকলে চলবে না, দেরি করছিস অনেকটা। এটা বলার সাথে সাথে আমার উপরে হামলা হলো। আমাকে পিটাচ্ছে আর বলছে, শয়তান বাদর, আমাকে বলছিস দেরি হয়েছে তাই না? তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, আমি যে কালকে বারে বারে বললাম কালকে সকাল সকাল চলে আসিস, এটার কি হলো? তোর ফোন দেখ, আমি কতগুলো কল দিয়েছি। এখন দেখ তোর কি করি। এই চার লাগছে তো, ব্যথা পাচ্ছি। ব্যথা পাবার জন্যই তো মারছি। আমি কোনো মতে ওর হাত থেকে ছুটে দিলাম দৌড়। মিথালাও আমার পেছনে দৌড়াচ্ছে। তখনই ওর পা স্লিপ খেয়ে পড়ে যেতে নিলে আমি ধরে নিলাম, কিন্তু আমিও যোগ সামলাতে পারলাম না। মিথালাকে নিয়ে মেঝেতে পড়ে গেলাম। মিথিলা আর আমার ঠোঁটজোড়া মিশে গেল একসাথে। মিথিলা আর আমি কেমন যেন গুড়ের মধ্যে আছি। মিথিলা আজকে নীল কালারের একটা শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল পরা, এক কথায় অপরূপ সুন্দর লাগছে। এত কাছ থেকে এভাবে কোনোদিনও দেখিনি মিথিলাকে। মিথিলার হুঁশ ফেরার পর আমার উপর থেকে উঠে যায় তাড়াতাড়ি, আমারও হুঁশ হয়। আমরা দুজনেই লজ্জায় লাল হয়ে গেলাম। কিছুক্ষণ পর মিথিলা বলছে, তুমি কি ঠিক আছো? লাগেনি তো? ঠিক আছে। আর আমি খুব দুঃখিত, এটা আমি ইচ্ছে করে করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু মনে করি নাই। আর আমার ভালোই লেগেছে। হ্যাঁ, কি বললি? কিছু না, চলো, সময় নাই। আমিও আর 7-5 না ভেবে চলে গেলাম নিচে। নিচে যাওয়া মাত্রই আন্টি বলল, বাবা সিয়াম, বেঁচে আছিস এখনো? কেন মা, কি হয়েছে ওর আবার? না, ওকে একটা মানুষ নামের বাঘিনীর কাছে পাঠিয়েছিলাম তো, তাই ভয় হচ্ছিল। আরে আন্টি বাদ দেন, দুটা না পা পেলে ঠিক হয়ে যাবে। আমরা এখন যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, যা দেখে শুনে যাস বাবা, আর আমার পাগলি মেয়েটাকেও দেখে রাখিস। কিসব বলছো? কিছুই মাথায় ঢুকছে না। তোর কিছু বুঝতে হবে না, চল।
তারপর দুজনে মিলে চলে আসলাম রাস্তায়। একটা রিক্সা নিলাম, তারপর রিক্সাওয়ালাকে ঠিকানা দিয়ে আমরা বসে পড়লাম। মিথিলা আমার দিকে চেপে বসেছে, তাই আমি আর একটু সরে বসলাম। তখনই মিথিলা বলল, ওইদিকে চেপে বসেছো কেন? এইদিকে আসো। আর একটা কথা, ওখানে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবে না, ঠিক আছে? না আমি এখানে ঠিক আছি, আর আমার তো সারা জীবন সিঙ্গেল থাকার কোনো ইচ্ছা নেই। তাই ভাবলাম অনুষ্ঠানে গিয়ে কাউকে পছন্দ হয় কিনা দেখবো। তোকে কত বললাম তোর একটা বান্ধবীকে পটিয়ে দিতে, তুই তাও দিলি না। তুই শুধু একবার তাকিয়ে দেখ আমার বান্ধবীর দিকে, তারপর দেখাচ্ছি আমি কি জিনিস। রাগেশ কেন? আচ্ছা তুই একটা কথা বলতো, তুই সবসময় আমাকে তুমি করে বলিস কেন, আবার রাগ উঠলে তুই করে বলিস? সেটা আমার ব্যাপার, তোমাকে দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে, চল কথা বাদ দিয়ে। তারপর আমরা চলে আসলাম সেই বাসায়। সেখানে গিয়ে রিক্সা থেকে নেমে ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার সাথে সাথেই চারদিক থেকে এক ঝাঁক মেয়ে এসে মিথিলাকে ঘিরে ধরলো। সবাই কথা বলছিল, তখনই মাহিয়া এগিয়ে আসলো। কি রে, তোকে আমি কখন আসতে বললাম আর তুই এখন এলি? আমি কিন্তু রাগ করেছি। আরে জানো, রাগ করছিস কেন? এই নে তোর গিফট। আর আজকে একটা কাহিনী হয়েছে, চল তোকে বলি। এই বলে চলে যাচ্ছিল দুজনে। হঠাৎ আমার কথা মনে পড়লো মিথিলার। তখনই মাহিয়াকে বলে আমার কাছে চলে আসলো আর বলল, আই সিয়াম শোন, আমি একটু আসছি, তুমি চাইলে ঘুরে দেখতে পারো, তবে সাবধান, কোনো মেয়ের দিকে তাকাবে না। আচ্ছা ঠিক আছে। তারপর মিথিলা চলে গেল সেখান থেকে। আমি ঘুরতে ঘুরতে মাহিয়ার বাবার কাছে চলে গেলাম। তারপর, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে শিয়াম যে, তোমার বাসায় সবাই ভালো তো? জি আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবা, আমি এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তুমি সবার সাথে আড্ডা দাও, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। তারপর আমি একটু চেয়ারে বসে বসে ফোন চালাচ্ছিলাম। এদিকে মিথিলা আর তার বান্ধবীরা আড্ডা দিচ্ছিল। মিথিলা আজকে সকালে ঘটে যাওয়ার সব কাহিনী ওদের সাথে শেয়ার করে। এরপর সবাই হাসতে শুরু করে। তখনই মাহিয়া বলে, আচ্ছা মিথিলা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলে দিলেই তো পারিস। আরে আমার ভয় হয় যদি ও ভুল বুঝে। আরে মাহিয়া ঠিক বলেছে, তুই বলবো বলবো করে বলবি না, পাশ থেকে আরেকজনের নিয়ে চলে যাবে। আরে বাজে কথা বাদ দে, আমি থাকতে তা হতে দেব না। আচ্ছা চল বাইরে যাই। বাইরে এসে সবাই যা দেখতে পেল। আমি চেয়ারে বসে বসে ফোন চালাচ্ছিলাম। তখন একটা মেয়ে আসলো, আমাকে বলছে, হ্যালো, আপনাকে তো চিনলাম না। কোনো কিছু না পেয়ে ফোন চালাচ্ছি, মনে করেছি অন্য কাউকে বলছে। হ্যালো। ও আমাকে বলছেন? হ্যাঁ, আমি তমা, মাহিয়ার ফ্রেন্ড। আপনাকে তো চিনলাম না। ও আমি সিয়াম। আমিও বলতে পারেন মাহিয়ার ফ্রেন্ড, কারণ আমি হচ্ছি মাহিয়ার বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। ভদ্রতার খাতিরে হাত মেলালাম। মেয়েটা আমাকে আবারও বলছে, ও তাহলে তো ভালোই। আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা ওঠান। তারপর নাম্বারটা দিলাম। এটা হচ্ছে আমার নাম্বার। কতদিন আর সিঙ্গেল থাকবো বলেন, দেখি পটে কি না। এদিকে মিথিলা বান্ধবীদের নিয়ে বাইরে চলে আসলো রুমের। তখনই দেখতে পেল সিয়ামের সাথে একটা মেয়ে বসে আছে। এটা দেখে মিথিলার প্রচন্ড রাগ হলো। সে দ্রুত সিয়ামের দিকে চলে যাচ্ছিল। সে শুনতে পেল মেয়েটা বলছে পরে এক সময় কল করবে। তখনই মিথিলা বলে, কি কথা হচ্ছে এখানে? আমি কিছু বলার আগেই তোমা বলল, কিছু না, এমনি ওনার নাম্বারটা নিলাম কথা বলার জন্য। কি তুই ওকে নাম্বার দিয়েছিস সিয়াম? তোর একদিন কি আমার একদিন, আজকে আয় আমার সাথে। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ছাদে। এই আচ্ছা লাগছে তো, আর নাম্বার দিয়েছি তো কি হয়েছে? আমি তো আর সেদে নাম্বার দিই নাই, আমার কাছে চাইছে তাই দিয়েছি। কোনো কথা না, আমি তোকে বলেছিলাম কোনো মেয়ের দিকে তাকাবি না, কথা বলবি না, তুই সেটা মানিস না, কানে ধরে উঠবস কর বলছি, এটা তোর শাস্তি। আজব ব্যাপার, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে মিথিলা। আমরা বেস্ট ফ্রেন্ড বলে সবসময় তোর অন্যায় আবদার মেনে নিয়েছি, কিন্তু এটা বেশি হচ্ছে। আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না, এটা কিন্তু তোর ঠিক করার কথা না। কিন্তু এসব আমার অধিকার, আমার আছে, এখন তুই কান ধর বলছি। আমি পারবো না। ও ঠিক আছে। গলার আওয়াজ কেমন যেন হয়ে গেল, কান্না খান্না ভাব। এই তুই কান্না করছিস কেন? এই যে আমি কান ধরছি, তুই যে কেন এমন করিস কিছুই বুঝতে পারি না। কান ধরে কথাটা বললাম। তুমি কি বুঝতে পারো না আমি কেন এমন করি?
তোমাকে সবার থেকে দূরে রাখি, তোমাকে সব সময় শাসন করি, খারাপ পথে চলতে দেই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে চাই। এর কারণে তোমাকে অন্য মেয়েদের সাথে দেখলে খুব কষ্ট হয়। কি বলছিস এসব? পাগল হয়ে গেলে নাকি? আমরা দুজন শুধু ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তাছাড়া আমি আর কিছু ভাবি নাই, তোকে এই নজরে দেখিও নাই। ভাবো নাই তো ভাববে এখন থেকে। আমি বাবা মাকে সব জানাবো। এই বলে মিথিলা আমার উপর আচমকা হামলা করলো। আমার ঠোঁট দুটি একদম নিজের আয়ত্তে নিয়ে নিল। আমি কিছু বলতে গিয়েও পারলাম না। 5 মিনিট পর ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, এসব আমি একদম পছন্দ করি না মিথিলা। আবার যদি এমন পাগলামি করিস তাহলে একদম আর কথাই বলবো না। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সাথে এমন করি। প্লিজ কথা বলা বন্ধ করো না। দেখ, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। চল নিচে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে হয়তো। তারপর আমরা নিচে গিয়ে অনুষ্ঠানে যোগ দিলাম। কেক কাটা হলো। মিথিলা এক টুকরো কেক নিয়ে আমার দিকে আসছিল। তখনই তমা এসে আমাকে কেক খাইয়ে দিল। এটা দেখে মিথিলা একদম রেগে ফায়ার হয়ে যায়। আমি সেটা বুঝতে পেরে আমি দ্রুত মিথিলার কাছে এলাম। তারপর বললাম, আচ্ছা মিথিলা, বাদ দে, ও ভুল করে খাইয়ে দিয়েছে। এখন কিচ্ছু বললাম না। আমি এখানে কোনো প্রকার সমস্যা করতে চাই না। তোমার খবর আছে। আমি কিছু বলতে পারলাম না। তার আগে আমার হাতে কেক ধরিয়ে দিয়ে চলে গেল মিথিলা। আমার অবস্থা একদম ভয়ের শেষ। বাসায় গিয়ে না জানি কি করে পাগলিটা। আমিও মিথিলাকে কিছুটা পছন্দ করি, কিন্তু কখনো প্রকাশ করে নাই, কারণ এটা জানতে পারলেও ও পাগলামি করবে বিয়ের জন্য। আমার কোনো ইনকাম সোর্স নেই, তাই আমি এটা পারবো না বাবার উপরে এত প্রেশার দিতে। অনুষ্ঠান শেষ করে দুজনে আবারও রিক্সায় করে চলে আসলাম মিথিলাদের বাসায়, কারণ সেখানে আমার বাইকটা রাখা আছে। রিক্সা থেকে নেমে আমি মিথিলাকে বললাম, মিথিলা তুই যা, আমি বাইকটা নিয়ে এখন চলে যাব। চুপচাপ ভিতরে চলে গেল। আমি তখন বুঝলাম এখন যদি আমি চলে যাই তাহলে আমার পরবর্তী খবর আছে। রাগটা কমাতে হবে ভিতরে গিয়ে। তাই পিছন পিছন গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আসছেন আর আন্টিও আছে। তখন মিথিলা সবার সামনে বলল, আপু, আমি একটা কথা বলতে চাই। আম্মু, তুমি এদিকে এসো। আচ্ছা, কি বলবি মা, বল। আর বাবা শিয়াম, বসো এখানে, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে আঙ্কেল। ভয়ে ভয়ে গিয়ে বসলাম। মিথিলা না জানি কি বলে। আব্বু আম্মু, আমি সিয়ামকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই। অনেক অনেক ভালোবাসি, অনেক দিন থেকে। আজকে সিয়ামকে জানিয়েছি তা, কিন্তু ও মানতে নারাজ। আমি চাই তোমরা সিয়ামের বাবা মার সাথে কথা বলো, আমাদের বিয়ে ঠিক করো। হয়তো অন্য কোনো মেয়ের পেছনে পড়ে যাবে। একথা শুনে আমি তো শেষ। আঙ্কেল তখন বলল, মা, কি হয়েছে বলো তো। আমি এখন কৈফিয়ত দিতে একদম পারবো না। তুমি যা বলেছি তাই করো। কাল সকালে উঠে জানি সব কিছু ঠিকঠাক পাই। এটা বলে মিথিলা সেখান থেকে হন হন করে চলে গেল তার রুমে। তখনই আঙ্কেল আমার কাছে জিজ্ঞেস করলেন, কি হয়েছে শিয়াম, মিথিলা এমন করছে কেন? আঙ্কেল, আন্টি, আমি তো বুঝতে পারছি না মিথিলার কি হলো হঠাৎ। নর্মালি বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সবটা বললাম, শুধুমাত্র ওইটুকু বাদে। আচ্ছা, সবাই বুঝলাম, তুমি মানা করলে কেন? তোমার সাথে আমরা আজকে এই ব্যাপারেই কথা বলতাম। মিথিলাকে তোমার কেমন লাগে? আঙ্কেল, আমি এখনো ছোট, কোনো প্রকার ইনকাম করার কোনো ব্যবস্থা নেই আমার। আমি আসলে এত বড় সিদ্ধান্ত, এত বড় দায়িত্ব নিতে চাই না। আমার কপালে আল্লাহ যা রাখছে তাই আমি গ্রহণ করব। আমি তোমার জবের জন্য সব ব্যবস্থা করব। আর তাছাড়া আমার একটা মাত্র মেয়ে, আমার যা আছে সব কিছুই তোমার হয়ে যাবে। তোমার আব্বু আম্মুর সাথে আমরা কথা বলবো। আঙ্কেল, এটা কেমন করে হয়? আপনারা মিথিলাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন। মাশাআল্লাহ, মিথিলার চেহারাও অতুলনীয়। আপনারা আমার পিছনে কেন পড়ে আছেন? আর তাছাড়া আপনাদের সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা মেয়ে বিয়ে করব। কিন্তু আপনারা যদি মিথিলাকে আমার কাছে দেন তাহলে মিথিলা কি এতটা সুখে শান্তিতে থাকতে পারবে? বুঝেছি, তোমার সাথে কথা বলে পারবো না, তোমার আব্বুর সাথে কথা বলতে হবে। অনেকটা রাত হয়ে গেল, এখন আমি চাই আঙ্কেল তাহলে। ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। এরপর আমি বাইকটা নিয়ে সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে আম্মুর সাথে সবটা খুলে বললাম। আম্মু বলল, আচ্ছা, মিথিলাকে তোর কেমন লাগে? কেন হঠাৎ এমন কথা বলছো কেন? মিথিলা তো দেখতে শুনতে ভালোই, শুধু একটু বেশি রাখি। ব্যাস, আর কিছুই লাগবে না। তুই এখন যা, পরে কথা হবে এ ব্যাপারে। আমি আর 7-5 না ভেবে চলে আসলাম রুমে। তারপর ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছি আজকের কথা। কি থেকে কি হয়ে গেল। মিথিলাকে ভালো লাগছে আমার এখন,
কিন্তু সমস্যা একটাই, ওরা খুব বড় লোক, আমরা মধ্যবিত্ত, আমাদের কখনো হয়তো মিলন হবে না। যদিও আমাদের বিয়েও হয় তাহলে হয়তো ঠিকবে না, কারণ অভাবে পড়লে ভালোবাসার জানালা দিয়ে পালায়। এভাবে ঘুমিয়ে পড়লাম। ভাবতে ভাবতে সকালবেলা উঠে এমন একটা কিছু হবে ভাবতেই পারি নাই। মিথিলাদের বাসা থেকে এসে আম্মুর সাথে কথা বলে এসে ঘুমিয়েছিলাম। সকাল সকাল বুকে বেশ ভারী কিছু অনুভব করলাম, তাই আমার ঘুমটা হালকা হচ্ছিল। নাকে সে চেনা পরিচিত পারফিউমের স্মেল। আমার চোখ খুলে গেল। আমি দেখতে পেলাম মিথিলা আমার উপর শুয়ে আছে। ওর মুখ আমার মুখের খুব কাছাকাছি। ও আমাকে কিছু না বলতে দিয়ে আলতো করে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করলো। তারপর বলল, কলিজা, তোমার জন্য সারপ্রাইজ আছে, ওঠো, নিচে আসো। আগে তুই আমার উপর থেকে ওঠ। সবসময় এমন পাগলামি ভালো লাগে না। তুই বুঝতে পারছিস না কেন? এগুলো তো তোর স্বামীর হক, তুই এগুলো এভাবে নষ্ট করিস না। তুই সাথে সাথে আমার স্ত্রীর হকও নষ্ট করছিস। তুমি হবে আমার স্বামী, আর আমি তোমার একমাত্র আদরের স্ত্রী। দেখ, এমন ফাজলামি করিস না। সকাল সকাল ঘুম ভেঙে দিলি। আচ্ছা, নিচে আসো, সবাই অপেক্ষা করছে। এই বলে মিথিলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে আমি তো অবাক। মিথিলা মাঝে মাঝে সকাল সকাল আমাদের বাসায় আসলো। আঙ্কেল আন্টি কখনো এত সকালে আমাদের বাসায় আসতেন না। সাথে বাবা মাও আছে। আমি গিয়ে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? এত সকালে কোনো সমস্যা হয়েছে? আরে না বাবা, তোমাদের ব্যাপারে কথা বলতে এলাম। তখনই আন্টি বলল, বেআইন, তাহলে ওদের মত নেই। কবে ওদের চার হাত এক করতে পারি আমরা? আরে হ্যাঁ বেআইন, আপনি জিজ্ঞেস করেন। তখনই আঙ্কেল আমাকে বললেন, শিয়াম, আমরা তো তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা মিথিলা আর তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, কিন্তু বিয়ের ডেটটা ঠিক করি নাই। এখন তোমরাই বলো কবে হলে ভালো হয়। এই কথা শুনে আমি সবার দিকে তাকালাম। আব্বু আম্মু দেখি খুব খুশি, আঙ্কেল আন্টিও দেখি খুব খুশি। মিথিলা দরজার পর্দার পাশে দাঁড়িয়ে হাসছে। সব কিছু দেখে আমি আর বিয়ে তো অমত করলাম না। তবে আল্লাহ ভালো জানেন এই পাগলি আমার জীবনটা কি করে ফেলে। তাও বললাম, আপনারা আমাদের গুরুজন, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কিভাবে তা অমান্য করি। তবে আমি এখনই বিয়ে করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? আঙ্কেল, আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ের সাথে চিন্তা করব। যদি আমি এই অবস্থায় বিয়ে করি তাহলে কি আমি মিথিলাকে সুখে রাখতে পারবো বলেন? তখনই মিথিলা আড়াল থেকে এসে বলে, আমি পারবো সুখে থাকতে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যদি আমার কথা না শোনো তাহলে আমি নিজেকে শেষ করে দিব, এই বলে দিলাম। না বাবা, আমি আগেই বলেছি, এখনও বলছি, তুমি দরকার পড়লে আমার কোম্পানি সামলাবে। তবে যেহেতু তুমি এটা চাচ্ছ না, তাহলে তুমি সাধারণ একজন এমপ্লয়ি হিসাবে চাকরি করতে পারো। শিয়াম, তুই তোর আঙ্কেলের কথা মেনে নে, মিথিলা নিজের কোনো কিছু করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা বুঝো তাই করো। এটা বলার সাথে সাথে মিথিলা দৌড়ে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আর আমি বললাম, এই সবাই দেখছে তো, ছাড়ো। বলার সাথে সাথে মিথিলা বুঝতে পারে কি করে ফেলেছে। তাই লজ্জায় লাল হয়ে দৌড়ে চলে যায় রুমে। আমিও লজ্জায় পড়ে গেলাম। তখনই আঙ্কেল বলল, আচ্ছা বেয়াই, আগামী সপ্তাহের শুক্রবার বিয়েটা হলে কেমন হয়? একটা ভালো দিন আছে শুক্রবার। আচ্ছা ঠিক আছে, এই কথাই রইলো। আচ্ছা তাহলে আমরা উঠি এখন। না না, কিছু বলছেন বেয়াই? আগে ছিলেন বান্ধবীর হাজবেন্ড, এখন হচ্ছেন বিয়াই। না খাইয়ে কেমনে ছাড়ি? এখনই যাওয়া হবে না, খাওয়া দাওয়া করার পর তারপর যাবেন। আচ্ছা ঠিক আছে। তারপর আমি উঠে রুমে চলে এলাম। তখন মিথিলা আমাকে টান মেরে বিছানায় ফেলে দিল। আমার উপরে এসে শুয়ে পড়লো। তারপর বলল, এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এখন বিয়ে করতে চাইলে না কেন? আমি তো কারণটা বললামই। আগে তো শাস্তি দিতাম, শুধু কিস করতাম। এখন তোমার কি হবে জান? এটা কিন্তু ঠিক হচ্ছে না মিথিলা, আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, বলে যেও না। না, তা মানছি না এখন। তুমি তো ভয় পাও, তাই কিছু করার সাহস পাও না। এটা বেশি হয়ে গেল না? কই বেশি হলো? যা সত্য তাই তো বললাম। তবে রে। তারপর আমি আমার উপর থেকে মিথিলাকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর একটানে নিজের কাছে নিয়ে আসলাম। ওর কোমরে হাত দিয়ে টেনে আরো কাছে নিয়ে আসলাম। এখন আমরা খুব কাছাকাছি, এতটা কাছাকাছি যে দুজনের গরম নিঃশ্বাস বুঝতে পারছিলাম।
মিথিলার বয়ে কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমাকে খুব আকর্ষণ করছিল। তাই আর দেরি না করে ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে আসলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, খুব মিষ্টি লাগছিল। এর আগেও তুমি তাহলে আমাকে কিস করেছো, কিন্তু তোর অনুভব করি নাই। হঠাৎ করে ঠোঁটে ব্যথা পাচ্ছিলাম, তাই ছেড়ে দিলাম। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে, তাই মিথিলার দিকে তাকালাম। সরি বাবু, আমি বুঝতে পারি নাই এমনটা হবে। আচ্ছা ঠিক আছে, তবে এখন বাইরে যাবো কিভাবে? ঠোঁটটা ফুলে কলা গাছ হয়ে গেছে। আরে বলবা ওয়াশরুমে পড়ে গিয়ে লেগেছে। তারপর আমি বললাম, আচ্ছা আগামী শুক্রবার তো আমাদের বিয়ে, তাহলে তুমি তোমার ফ্রেন্ডদের ইনভাইট করো, আমি আমার ফ্রেন্ডদের ইনভাইট করি। আচ্ছা, একটা কথা এখনো আমাকে ভাবাচ্ছে। কি কথা? তুমি এত তাড়াতাড়ি আমাকে তুই থেকে তুমিতে চলে আসলে কিভাবে? তোমাকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু কখনো বলি নাই কি থেকে কি হয়। তাই আমাকে মিথিলা মারার জন্য দৌড়াতে থাকলো। আমিও দৌড়ে চলে গেলাম বাইরে এসে চলে গেলাম আড্ডাখানায়। অনেকদিন ধরে আসা হয় না। এসে দেখি ওরা সবাই বসে আছে, আগে ওদের পরিচয় দিয়ে নেই। আমরা মোট 4 জন, নাহিদ, আমি, মুশফিক আর শান্ত। আমি গিয়ে বললাম, কিরে তোরা কেমন আছিস? সবাই চুপচাপ, আমাকে দেখেও না দেখার ভান করছে। এই তোদের কি হয়েছে রে, কথা বলছিস না কেন? আপনি কে ভাই? এলাকায় নতুন নাকি? দেখ ফাজলামি করিস না তো, আমাকে চিনতে পারছিস শালা? আয় তো, সব কোথা থেকে কি চলে আসে যত সব। ও, আমি আরও এই খুশির খবরটা তোদের কি আগে দিতে আসলাম। তোরা তো চিনিস না আমাকে। আচ্ছা আমারই ভালো, বিয়ের খরচ বাঁচলো। এটা বলার সাথে সাথে ওরা সবাই চলে আসে আমার কাছে আর বলে, আরে কার বিয়ে, কোথায় বিয়ে, আগে বলবি তো। আপনার কে ভাই? তোর বন্ধু আমরা। আমার জুতা কইরে সারাদের পিঠে নিয়ে আগে। আরে ভাই থাম, তুই আমাদের সাথে কথা বলিস না, সময় দিস না, তাই আমরা তোর সাথে কথা বলবো না। তাই এমন করা, বন্ধুর সাথে যোগাযোগ না রাখলে কি পরিণতি হয়। ওহ সরি, একটু বেশি ব্যস্ত ছিলাম। আচ্ছা যে কথা বলতে এখানে আসা, আগামী শুক্রবার আমার বিয়ে। আমি আজকে জানা মাত্র তোদের জানাতে আসলাম। তোদের কিন্তু দায়িত্ব নিয়ে সব কাজ করতে হবে। বলিস কি রে, বিয়ে করছিস তুই? দা কার সাথে বিয়ে? আমরা অবশ্যই সব দিকটা দেখব। এটা তোরা জানতে পারবি পরে, তবে এটা শুনে রাখ, আমার জীবনের সব সুখ শেষ। ও বুঝেছি, আর বলতে হবে না। তারপর আমি সবার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায় এসে দেখি মিথিলা চলে গেছে। আমিও বেশি কিছু না ভেবেই পড়া কমপ্লিট করে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আমি মিথিলাকে কল করলাম। মিথিলা আমাকে বলল, আমার চানটা কি করে সকাল সকাল আমাকে কল করলো? কিছুই না জান, আজকে শপিংয়ে যাব তাই বললাম। রেডি হয়ে দেখো, আমি তোমাকে নিতে যাব 10টার দিকে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি কলটা কেটে দিয়ে বন্ধুদের সবটা জানিয়ে দিলাম। তখনই কালকে আমরা বিয়ের শপিং করতে যাব, তাই বন্ধুদের সবটা জানিয়ে দিলাম। তখনই ওরা বলল, ওই শুনছি আমাদের গার্লফ্রেন্ডরাও আসতে যাচ্ছে কালকে, তুই কি বলিস? 1 মিনিট, তোদের গার্লফ্রেন্ড কোথা থেকে এলো? তোরা না সিঙ্গেল? আরে মামা, আমরা প্রেম করি প্রায় 1 বছর হতে চললো। তুই তো ব্যস্ত লোক, তারপর আবার সিঙ্গেল, তাই আর তোকে কষ্ট বাড়াতে চায় না। শালা হারামির ধর, তোদের আজকে পাই শুধু ট্রিট নিয়ে ছাড়বো। এই বলে ওরা ফোনটা কেটে দিল। আমি গিয়ে রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম মিথিলাদের বাসার উদ্দেশ্যে। একটু পর পৌঁছে গেলাম। ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে ফোন করলাম মিথিলাকে। হ্যালো মিথিলা, আমি তো চলে এসেছি। 2 মিনিট দাঁড়াও, আমি চলে আসছি এক্ষুনি। 2 মিনিট পর মিথিলা চলে আসলো। মিথিলা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি ভিতরে গেলে না কেন? আর তোমার বাইক কই? আসলে ওরা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে তো, তাই ভিতরে গেলাম না, আর আমি রিক্সায় করে আসছি এখানে। ও আচ্ছা, চলো আমাদের গাড়িটা নিয়ে যাই। তারপর আমরা মিথিলাদের গাড়িটা নিয়ে চলে আসলাম শপিং মলের দিকে। তখনই মিথিলা বলল, গাড়িটা একটু ওই দিক দিয়ে নিয়ে চলো তো, আমার বান্ধবীরা চলে আসছে ওইদিকে, ওদের সাথে করে নিয়ে আসতে হবে। আচ্ছা চলো। তারপর আমরা চলে আসলাম মাহিয়াদের বাসার সামনে। সেখানে সবাই দাঁড়িয়ে ছিল। আমরা সেখানে পৌঁছে গাড়ি থেকে নামলাম। আমাদের নামতে থেকে সবাই এগিয়ে আসলো। মিথিলা বলল, আচ্ছা সবাই গাড়িতে ওঠো, আমরা এক্ষুনি চলে যাব। আচ্ছা উঠছি। এরপর সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম শপিং মলে। সবাই বেশ হাসি খুশি, তবে একজন বাদে। সে হচ্ছে তমা সিয়ামকে পছন্দ করে, কিন্তু সেটা সিয়ামকে জানানোর আগেই তার বিয়ের খবর শুনতে পায়। এখন সিয়াম আর মিথিলাকে হাসি খুশি দেখে তমার খুব খারাপ লাগে।
তমা মনে মনে সিদ্ধান্ত নেয় সিয়াম আর মিথিলার মধ্যে বিচ্ছেদ ঘটাবে। এদিকে আমার বন্ধুরা সবাই দাঁড়িয়েছিল শপিং মলে। আমরা যাওয়ার পর সবাই শপিং শুরু করলাম। শপিং করতে করতে এক পর্যায়ে এক জোড়া নূপুর খুব পছন্দ হয় আমার। আমি লুকিয়ে সেগুলো কিনে নিলাম। শপিং শেষ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। তখনই আমি বললাম, হ্যাঁ চল, আমাদের সব কিছু কেনা হয়েছে, আর যা বাদ আছে ওগুলো আম্মুরা আসবে, ওনারা নিয়ে নেবেন। এখন আমরা দুপুরে লাঞ্চ করে চলে যাই। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা সবাই শপিংগুলা গাড়িতে রেখে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সবাই বসার পর আমি আর তমা বাঁচছিলাম। পাশের টেবিলে জায়গাটা ছিল, সেখানে আমি গিয়ে বসলাম। তমা খুব খুশি হয়ে আমার পাশে বসতে নিলে মাহিয়া বলে, এই তমা, এদিকে আয়, ওখানে মিথিলাকে বসতে দে, ওরা দুজনে আলাদা বসুক। হ্যাঁ ঠিক বলেছিস। তমা এইদিকে বস, আমি ওইদিকে যাচ্ছি। তোমার প্রচণ্ড রাগ নিয়ে গিয়ে মাহিয়ার পাশে বসলো। আমরা খাবার অর্ডার করলাম। একটু পর খাবার আসলো, তখনই মিথিলা বলল, আই সিয়াম, আমাকে একটু খাইয়ে দাও না, আমার নিজের হাতে খেতে একদম ইচ্ছে করছে না, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আমি এখন পারবো না, তাছাড়া এটা রেস্টুরেন্ট, একটু বোঝার চেষ্টা করো। না, আমি জানি না, আমাকে খাইয়ে দিতে হবে। কেয়ার করার, যদি বোঝাই বুঝবে না, তাই খাইয়ে দিতে থাকলাম। আমি মিথিলাকে খাইয়ে দিচ্ছি। মিথিলা আমার হাতে হালকা করে খামড় দিল। আহ করে উঠলাম। এটা দেখে মিথিলা হাসতে থাকলো। আমিও তো একটু ফাজলামো করছিলাম ওর সাথে। আমাদের এই খুনসুটি আর রোমান্টিক মুহূর্ত তোমার একদমই পছন্দ হচ্ছিল না, তোমার আগেই ফুসছিল। তারপর কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে মাহি এদের বাসার সামনে ড্রপ করে আমরা চলে আসলাম মিথিলাদের বাসায়। আঙ্কেল আন্টির সাথে দেখা করে সবকিছু দেখালাম ওনাদের। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতে মিথিলা কল করলো। কথা বলতে বলতে রাত 3টা বেজে গেছে। তখন গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলছিল দিনগুলো। আমাদের বিয়ে উপলক্ষে বাসা সাজানোর কাজ চলছে। বন্ধুরাও খুব কষ্ট করছে। আজকে আমার গায়ে হলুদ। বাসায় অনেক আত্মীয় আসা শুরু করেছে। কাজের পরিমাণও বৃদ্ধি হচ্ছে, তাই আমিও কাজে লেগে পড়লাম। এদিকে মিথিলা আমাকে কল করিয়ে যাচ্ছে। আমার ফোনটা রুমে চার্জে রয়েছে, তাই আমি কল ধরতে পারছিলাম না। মিথিলার দিকে টেনশনে শেষ, তাই ঠিক করলো আমাদের বাসায় আসবে। যেইভাবে সেই কাজ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আমি কাজ শেষে ছাদে গিয়ে বসেছিলাম। হঠাৎ করে এসে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়লো। কান্না করছে স্পষ্ট বুঝতে পারলাম। আমি বুকের ভিতর থেকে মাথাটাও বের করে দেখলাম এটা মিথিলা। আমি বললাম, মিথিলা কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? কি কিছু বলেছে? তোমাকে ওখান থেকে ফোন করেছি, তুমি রিসিভ করছো না, আমার খুব টেনশন হচ্ছিল। আরে পাগলি, আমার কিচ্ছু হয়নি। আমি কাজ করছিলাম এতক্ষণ। আমার ফোনটা রুমে আছে, তাই রিসিভ করতে পারিনি। এখন তোমার শাস্তি পেতে হবে। আমি সেই কোন জায়গা থেকে এখানে আসলাম? এখন আবার শাস্তি কেন? আচ্ছা কি শাস্তি? আমাকে এখন কিস করতে হবে। আরে এটা শাস্তি হলো? এক্ষুনি দিচ্ছি। তারপর পাক্কা 10 মিনিট ধরে কিস করলাম। এমন সময় পেছন থেকে কে যেন বলল, ঠিক আছে, আমাদের কি কপাল, হাতে পর্যন্ত ধরতে পারি না গার্লফ্রেন্ডের, এনারা এখানে রোম্যান্স করছে। সাথে সাথে আমরা দুজনে ছেড়ে দিলাম দুজনকে। পিছনে তাকিয়ে দেখি শান্ত। মিথিলা খুব লজ্জা পেল। আমি বললাম, তোকে দেখতে কে বলেছে? তোমার দেখালেই দোষ নাই, আমি দেখলেই দোষ। আচ্ছা বাদ দে, আন্টি মিথিলাকে ডাকছে। আচ্ছা যাচ্ছি। আর সিয়াম, আমি আন্টির সাথে কথা বলে আমি চলে যাব। আচ্ছা যাও, আমি কল দিচ্ছি। তারপর মিথিলা চলে গেল। একটু পর থেকেই শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। একে একে সবাই হলুদ লাগালো। আনন্দ উল্লাসে সবকিছু শেষ করলাম। সবকিছু শেষ করে মিথিলার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম, এমন সময় আব্বু এসে বলল, সিয়াম, কয়টা বাজে খেয়াল আছে তোর? এখনই যা, রেডি হয়ে গিয়ে। যাচ্ছি। তারপর গোসল করে রেডি হয়ে আসলাম। আমরা সবাই রেডি মিথিলাদের বাসায় যাওয়ার জন্য। একটু পর রওনা দেব। এদিকে তমার বান্ধবী খুব বাজে একটা প্ল্যান করছে সিয়ামকে ফাঁসানোর জন্য। তারা আজকেই এটা কাজে লাগাতে চায়। কি প্ল্যান করেছে জানতে পারবেন পরে, সাথে থাকুন। সবকিছু হিসাব করে তমা চলে যায় মিথিলাদের বাসায়। এদিকে মিথিলাদের বাসায় সবাই অপেক্ষা করছে সিয়ামদের আসার। কিছুক্ষণের ভিতরে সিয়ামদের বাসার সবাই চলে আসে মিথিলাদের বাসায়। সিয়ামের সাথে সবসময় সিয়ামের বন্ধু নাহিদ আর তার গার্লফ্রেন্ড ছিল। তমা শুধু সুযোগ খুঁজতেছিল, কিন্তু হঠাৎ সিয়াম, নাহিদ আর নাহিদের গার্লফ্রেন্ড নেহা বসেছিল একসাথে। তখনই সবাই চলে আসলো। মিথিলার বাবা মা, সিয়ামের বাবা মা এবং আরও সাথে যারা এসেছে
এতে তমার খুব রাগ হয়। প্ল্যান কাজে লাগাতে পারে না এই সময়। মিথিলার বাবা বলেন, আচ্ছা, এখন খাওয়া দাওয়া করি সবাই, একটু পর কাজী সাহেব আসবে। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি শুধু মনে মনে মিথিলাকে খুঁজছি। আমার দু চোখ শুধু মিথিলাকে দেখার জন্য পাগল হয়ে আছে। সবার খাওয়া দাওয়া শেষ, একটু পর কাজী সাহেব আসলেন। তখন মিথিলাকে নিয়ে আসতে বলা হলো। মিথিলাকে আনার কথা শুনে আমার বেকুলতা আরও বেড়ে গেল বিয়ের সাজে ওকে দেখার জন্য। আমি তাকিয়ে দেখি সবাই পেছনের দিকে তাকিয়ে আছে, তাই আমিও তাকালাম। দেখি একটা লাল টুকটুকে শাড়ি পরা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। পরনে লাল বেনারসি, হালকা সাজে তাকে অপরূপ লাগছিল। চোখে গাঢ় কাজল, শরীরের ওপরে পাতলা একটা ওড়না। ওড়নার ভিতর দিয়েই মিথিলার মুখটা দেখা যাচ্ছিল। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। মিথিলা এসে আমার পাশে বসলো। কাজী বিয়ে পড়িয়ে চলে গেলেন। সারাটা বিকেল আনন্দ ফুর্তিতে চলে গেল। রাতের বিদায় নেওয়ার সময় আঙ্কেল বললেন, বাবা শিয়াম, তোমার হাতে আমার মেয়েটা তুলে দিচ্ছি। আমার মেয়ের খেয়াল রেখো। আর সামনেই তো তোমাদের এইচএসসি পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নিও। এই টাইমে তোমাদের এই দায়িত্ব দেওয়া আমাদের উচিত হয়নি। কি করব বলো, মিথিলার চাপের জন্যই দেওয়া হলো। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি সব সময় মিথিলার খেয়াল রাখবো। আর আমাদের পরীক্ষাও ভালো হবে, চিন্তা করেন না। আরও অনেক কথা হলো, তারপর আমরা বিদায় নিলাম। আসার সময় মিথিলা কান্না করছিল। আর কান্না করারই কথা, একটা মেয়ে তার মা বাবাকে রেখে অন্য একটা বাড়িতে বউ হয়ে যাচ্ছে, তাই আমি সান্ত্বনা দিচ্ছিলাম। এদিকে তমা প্ল্যানটা কাজে লাগাতে পারে নাই, তাই খুব রেগেছিল। তাই তমা বিয়ে বাড়ি থেকে চলে যায়। সোজা নিজের বাড়িতে এসে সিয়ামের একটা ছবি বের করে আদর করে দিয়ে বলে, সিয়াম, তুমি শুধু দেখো আমি কিভাবে তোমাকে নিজের করে নিই। তুমি আমাকে কম কষ্ট দিচ্ছ না, আর তোমাকেই বা কি দোষ দেব? তুমি তো জানো না আমি যে তোমাকে ভালোবাসি। তবে তোমার সাথে যে অন্যায় করতে যাচ্ছি তার জন্য ক্ষমা করো। তমা এইভাবে কথা বলতে থাকে সিয়ামের ছবির সাথে। এদিকে বাসায় আসার পর মিথিলাকে বাসর করে রাখা হলো। আমি আর বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম, তখনই নাহিদ এসে বলে, এই সিয়াম, আঙ্কেল তোকে রুমে যেতে বলে। আচ্ছা যাচ্ছি। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। রুমের সামনে এসে দেখি নেহা, নীলা আর মিম দাঁড়িয়ে আছে। আমি যাওয়া মাত্রই ওরা বলল, ভাইয়া, আমরা বাসার ঘর সাজিয়েছি, এখন ভিতরে যাইতে চাইলে আমাদেরকে 10,000 টাকা দিতে হবে। আরে বোন, আমার কাছে টাকা নাই তো। না, তা বললে তো হবে না, টাকা তো দিতেই হবে। তারপর ওদের আমি 5,000 টাকা দিলাম। ওরা দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর আস্তে আস্তে গিয়ে খাটের উপরে বসলাম। তারপর পকেট থেকে দেনমোহরের সব টাকা বের করলাম, মিথিলার হাতে দিয়ে বললাম, এই নাও মিথিলা, আমাদের দেনমোহরের টাকা। এটার উপর সম্পূর্ণ তোমার হক। আচ্ছা ঠিক আছে, নিলাম। আমি আস্তে আস্তে ঘুমটা উঠালাম। মিথিলার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। যত দেখছি মিথিলাকে ততই কম হয়ে যাচ্ছে। আমার এভাবে তাকিয়ে থাকা দেখেই মিথিলা বলল, কি দেখো এভাবে, আমার লজ্জা করে না বুঝি? তোমাকে বরাবরের মতো আজকে অপরূপ লাগছে। মনে হচ্ছে তোমাকে দেখে সারাটা জীবন পার করে দেই। শুধু দেখতেই থাকবে নাকি সামনেও আগাবে মিস্টার জান? আর একটু দেখি না। দেখবেই তো, আর কিছু করার সাহস নাই যে। কি বললে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এরপর আমি আস্তে আস্তে মিথিলার উপরে শুয়ে পড়লাম। আস্তে আস্তে হাত করতে করতে ঠোঁটের দিকে যাচ্ছিলাম। মিথিলা আমার প্রতিটা স্পর্শ উপভোগ করতে লাগলো। শেষ পর্যন্ত ঠোঁটে একটা গভীর লিপ কিস করলাম। এরপরে লাইট অফ করে দিলাম। আস্তে আস্তে আমরা দুজনে মেতে উঠলাম। তারপর বলা যাবে না। এর পরেরটুকু জানতে চাইলে বিয়ে শাদী করেন। আচ্ছা যাই হোক, গল্পে ফেরা যাক। সকালবেলা আমার মনে হচ্ছে কে যেন আমার মুখের মধ্যে পানি দিচ্ছে। এর ফলে আবার ঘুমটা ভেঙে গেল। তাকে দেখি মিথিলা এইমাত্র গোসল করে এসে চুলের পানি দিচ্ছে আমার চোখে। কিছু বুঝে ওঠার আগে আমি এক টানে মিথিলাকে বুকের সাথে মিশিয়ে দিলাম। মিথিলা বলল, এই ছাড়ো, আমি এইমাত্র গোসল করে এলাম। তাছাড়া সারা রাত ঘুমাতে দাও নাই, দুষ্টামি করেছো, এখন আবার দুষ্টামি শুরু করলে ছাড়ো বলছি। না, ছাড়বো না, আগে আমাকে একটা কিস দাও। না, এখন না। আচ্ছা, আমি নিজে আদায় করে নিচ্ছি। এই বলে মিথিলাকে আমি কিস করা শুরু করলাম। 2 মিনিট পর ছেড়ে দিলাম। আমি ছেড়ে দেওয়ার পরপরই মিথিলা আবারও আমাকে কিস করা শুরু করলো। এবার পাক্কা 10 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, কিস করবে যখন তাহলে অল্প করে কিস করে আর কি লাভ, ভালো করেই করো।
আচ্ছা ঠিক আছে। এরপর কিছু করার আগে মিথিলা উঠে দাঁড়ালো। আমিও এক লাফে উঠে দাঁড়ালাম। মিথিলা একটা তোয়ালে দিয়ে আমাকে বলল, যাও গোসল করে আসো। আচ্ছা যাচ্ছি। এই বলে মিথিলাকে কুলে করে নিয়ে আমি চলে যাচ্ছিলাম ওয়াশরুমে। মিথিলা বলছে, এই নামাও আমাকে, আমি মাত্রই গোসল করে আসলাম। আমি কোনো কথা না বলে সরাসরি গোসল করে ঢুকে পানি ছেড়ে দিলাম। দুজনেই বেঁচছিলাম। মিথিলা আমি আবারও কিছু রোমান্টিক মুহূর্ত কাটালাম। ভাই, লেখক একদম পিওর সিঙ্গেল, তাই বেশি গভীরে গেলাম না। খুব কষ্ট লাগে এগুলো দেখে। তারপর গোসল শেষ করে দুজনে বের হলাম একসাথে। তারপর দুজনে রেডি হয়ে নিচে গেলাম। দেখি সকালবেলায় আঙ্কেল আন্টি চলে এসেছেন। আমি কি তাদের সাথে বসে পড়লাম। তারপর বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরাও ভালো আছি। তারপর সবাই মিলে আলাপ করলাম বিভিন্ন ব্যাপারে। আজকে আমার মিথিলাদের বাসায় যাওয়ার কথা। এমন সময় বন্ধুরাও চলে আসলো। সবাই মিলে সকালের নাস্তা করলাম। আঙ্কেল বললেন, আমি একটা কথা বলতে এসেছি, জানি না কিভাবে নেবেন, তবে বলি। আমরা চাইছিলাম সিয়াম মিথিলার পরীক্ষা আর মাত্র 3 মাস আছে। এই 3 মাস মিথিলা আমাদের বাসা থেকেই পড়ালেখা করুক। কারণ মিথিলা যদি এই বাসায় থাকে তাহলে পড়ালেখাটা না হওয়ার সম্ভাবনাই আছে, তাই বলছিলাম। আরে বেয়াই, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন সব কিছু ভেবে চিন্তে নিয়েছেন। আর তাছাড়া এটা সম্ভব যে এখানে থাকলে ওদের লেখাপড়া নাও হতে পারে, রেজাল্টটা খারাপ হতে পারে। ওদের আপত্তি না থাকলে আপনি এই কয় মাস রাখতে পারেন আমাদের মেয়েকে। আচ্ছা, ওদের কাছে জিজ্ঞেস করি। তারপর আঙ্কেল আমাদের একসাথে ডাকলেন। তারপর বললেন সবটা। আচ্ছা, তোমরাই বলো আমাদের কি করা উচিত। আচ্ছা আঙ্কেল, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন সেহেতু আমাদের ভালোর জন্যই আমরা রাজি। এটুকু বলতে খুব কষ্ট লাগছিল। আমি যাব না, আমি এখানে থেকেই পড়াশোনা করব। আঙ্কেল আমিও বোঝাচ্ছি, টেনশন করবেন না। তারপর আমি মিথিলাকে নিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর অনেকভাবে বোঝালাম। মিথিলা কান্না করছে, আমাকে রেখে যাবে না। আমারও কষ্ট হচ্ছে, তাও মানালাম। এক শর্তে, 1 সপ্তাহ পর যাবে মিথিলা তাদের বাসায়। আঙ্কেল আন্টিকে বললাম, তারাও মেনে নেয় শর্তটা। তারপর মিথিলা আরও 1 সপ্তাহ থাকতে পারবে আমাদের বাসায়। আঙ্কেল আন্টি আজকে আমাদের যেতে বললো তাদের সাথে, যেহেতু সময় মাত্র 1 সপ্তাহ। তাই মিথিলা বলল, আব্বু আম্মু, আমরা আজকে যাব না, আমরা একদম 1 সপ্তাহ পর যাব। সিয়াম আমাকে রেখে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপর আঙ্কেল আন্টি চলে গেলেন। আমরা থাকতে বললাম, কিন্তু আঙ্কেলের অফিসের কাজের জন্য চলে গেলেন। আঙ্কেল আন্টিকে বিদায় দিয়ে এসে দেখি কিছু কাজ বাকি আছে। সব কিছু শেষ করে বিকালে রুমে গিয়ে দেখি মিথিলা মন খারাপ করে বসে আছে। আমি কাশিকে জিজ্ঞেস করলাম, আমার জানটার কি হয়েছে, এভাবে মন খারাপ করে বসে আছে কেন? কোনোভাবে কি আমার ওই বাসায় থাকা আটকানো যায় না? আমি তোমার কাছে থাকতে চাই সব সময়। পড়ালেখা করে কি হবে আমার? তুমি তো সারা জীবন আমাকে খাওয়াবে। তা ঠিক, কিন্তু এইচএসসি সার্টিফিকেটটা অন্তত রাখা দরকার তোমার। আর পড়ালেখা করার তো খারাপ কিছু না, ভালো। আঙ্কেল আন্টি নিজেদের মেয়েকে আরেকটু নিজেদের কাছে রাখতে চায়। ওনাদের একমাত্র মেয়ে তুমি, তাই এত ভালোবাসা। আর তাছাড়া আমি প্রত্যেক দিন ভিডিও কলে কথা বলবো এবং দেখতে যাব সুযোগ পেলেই। কিন্তু কোনো কিন্তু না, মাত্র 3 মাসের ব্যাপার, বেশি সময় না। পড়ালেখার তালে থাকলে চোখের নিমিষে সময় চলে যাবে। আচ্ছা চলো, তোমার মন খারাপ বুঝতে পারছি, আজকে বেড়াতে যাই পার্কে, রেডি হও। সত্যি আমি এখনই রেডি হয়ে আসছি, তুমিও রেডি হয়ে নাও। এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসে অপেক্ষা করছি। আব্বুকে বললাম, আব্বু আমরা একটু বেড়াতে যাব। আচ্ছা যা, টাকা আছে কি তোর কাছে? হ্যাঁ আব্বু, পর্যাপ্ত পরিমাণে আছে। আচ্ছা তাও এগুলো রাখ, কাজে আসবে। আরে আব্বু লাগবে না, আছে আমার কাছে। আব্বু তাও জোর করে টাকাগুলোও দিলেন। তখনই আম্মু এসে বলল, আজকে আমার ছেলেকে তো একদম রাজপুত্রের মতো লাগছে। পাঞ্জাবিটা কবে কিনলি? খুব সুন্দর তো, পছন্দ আছে বলতে হবে। এটা মিথিলা দিয়েছে। সত্যি পছন্দ আছে মেয়েটার। তখনই মিথিলা একটা কালো শাড়ি পরেছে, আমার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। হালকা মেকআপ, চোখে কাজল, মানে একটা পরি নেমে আসছে। আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মিথিলার দিকে। কখন যে মিথিলা এসে আমার সামনে দাঁড়িয়ে আমি টেরি পাই নাই। মিথিলার ধাক্কায় হুঁশ ফিরে। এভাবে কি দেখছো? আমার বুঝি লজ্জা করে না? হুম। তোমাকে আজকে এত সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। আচ্ছা চলো তো, বেশি দেরি হয়ে যাবে। আব্বু আম্মু, আমরা একটু পার্কে গেলাম। আচ্ছা যাও, দেখে শুনে যেও মা। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। আমি বললাম, রিক্সা নেবে না বাইক নিয়ে যাব? রিক্সা নিয়েই চলো। দুজনে একটা রিক্সা নিলাম।
চলে এলাম যমুনা নদীর পাড়ে। দুজনে হাঁটছি আর উপভোগ করছি চারপাশটা। অনেক মানুষ যার যার মতো করে করছে। আমরা হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে দেখি একটা ফুচকার দোকান। মিথিলা ফুচকার দোকানটা দেখে বলল, চলো ফুচকা খাই। চলো যাই। তারপর দুজনে মিলে চলে গেলাম ফুচকার দোকানে। খুব বেশি একটা মানুষ নেই। মিথিলা গিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে আসলো। আমরা বসে বসে কথা বলছিলাম, এর মধ্যে ফুচকা চলে এলো। আমার ফুচকা ঝাল কম আর ওর ফুচকার ঝাল বেশি। আমরা দুজনে ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ করে একটা ফুচকায় কামড় দিলাম, এত ঝাল! আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেল ঝালে। খাওয়া বাদ দিয়ে বললাম, দেখো তো একটু পানি পাওয়া যায় কিনা। পানি? উহ, ঝাল লেগেছে। মামা পানি খাবে? না, শেষ হয়েছে। ভালো পানি পাওয়া যায় না, তাই দূরে পানি আনতে গেছে। এদিকে জালে আমার অবস্থা খারাপ। আমি খুব একটা বেশি জাল খেতে পারি না, তাই মিথিলা উপায় না পেয়ে আমার টুর দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। 5 মিনিট পর ছেড়ে দিল। ঝাল কমেছে? না, কিন্তু আরেকটা কিস খাওয়ার জন্য বললাম, কিন্তু মিথিলা সেটা ধরে ফেললো। আমরা চারিদিকে তাকিয়ে দেখলাম তেমন কেউ নাই, কিন্তু 2-1 জনে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা আর দেরি না করে বিলটা দিয়ে চলে আসলাম। আমরা বাসায় ফিরতে প্রায় রাত হয়ে গেল, তাই আমি বাসায় ফোন করে আম্মুকে ডিনার করার কথা বলে দিলাম। বাইরে ডিনার করে বাসায় ফিরলাম আমরা। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। মিথিলাকে বাসায় দিয়ে আসলাম আজকে। মনটা খুব খারাপ। বাসায় আসতে না আসতে মিথিলার কল। কি হলো জানো, কল করলা যে? তোমাকে দেখতে ইচ্ছে করছে জান। তোমাকে না এইমাত্র রেখে আসলাম আমি। দেখো, কয়েকটা দিন পড়ালেখা শুরু করো, পরীক্ষার পরে তুমি সবসময় আমার সাথে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কথা বলো, তবে রাতে কিন্তু পড়তে হবে, প্রমিস? প্রমিস। এরপর মিথিলার সাথে অনেকটা সময় কথা বললাম। রাতে পড়তে বসলাম। হয়তো মিথিলাকে আমি বিয়ে করে ফেলছি, তবে মিথিলার যোগ্য হয়ে উঠতে পারেনি যে আমাকে সবসময় ভালো রেজাল্ট করতে হবে, ভালো কিছু করতে হবে, তাহলে আমি মিথিলাকে সুখের শান্তিতে রাখতে পারবো। রাত 11টা বাজে। তখনই মিথিলার ফোন। কি হয়েছে মিথিলা, রাতে পড়ছো তো? আচ্ছা, আমি কি কালকে মাহিয়াদের বাসায় যেতে পারি? কেন? এমনি, ওর ভাই বিদেশ থেকে আসছে কালকে, তাই একটু দেখতে যেতাম আর কি। মিথিলা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এখন তুমি আমার শুধু ফ্রেন্ড না, এখন তুমি আমার স্ত্রী, আমার বন্ধু। আমি চাই না আমার স্ত্রীকে অন্য পরপুরুষ দেখুক। আশা করি বিষয়টা বুঝতে পারবে। ঠিক আছে। তুমি হয়তো আমার কথা খুব বিরক্ত হচ্ছ। বোরকা ছাড়া কখনো বের হবে না। যদি কখনো বেরোতে ইচ্ছা করে আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? তুমি এটা কোনো কথা বললা? বিরক্ত হব কেন? আমি খুব খুশি হয়েছি। আমার স্বামী আমাকে নিয়ে এতটা ভাবে। খুব কম স্ত্রী আছে এরকম ভাগ্যবান স্বামী পায়। ধন্যবাদ তোমাকে জানো। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। আচ্ছা ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে। এভাবে চলছিল আমাদের দিন। দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। চোখের নিমিষে 3 মাস শেষ। 1 সপ্তাহ পর পরীক্ষা। মিথিলাকে নিয়ে মাঝে মাঝে বেরোচ্ছি বেরোতে, মিথিলার জন্য বিরক্ত না হয় তাই। 1 সপ্তাহ পর পরীক্ষা, তাই আমি মিথিলাকে বলে দিয়েছি এই 1 সপ্তাহ কোনো কথাবার্তা হবে না। কিভাবে ভালো রেজাল্ট করা যায় তাই দেখো। এদিকে তোমার প্রথম ফেল করার পর তোমার শান্ত থাকার লোক না, তাই সে আর একটা প্ল্যান সাজায় কি করা যায়। তমা আর একটা মেয়ের কথা বলছে আর হাসছে। শেষে তোমার বলল, ঠিক আছে, তাহলে এই কথাই রইল। খুব শীঘ্রই ধ্বংস হবে ওদের সংসার। ঠিক বলেছিস। এটা বলার পরে অট্টহাসিতে মেতে উঠেছে ওরা। এদিকে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। একে একে সবগুলো পরীক্ষা দিলাম। সবগুলো পরীক্ষা আমাদের দুজনেই ভালো হয়েছে। কালকের পরীক্ষার পর মিথিলাকে আনতে যাব সরাসরি। আমরা দুজনেই খুব এক্সাইটেড। পরদিন পরীক্ষার পর সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে নাহিদকে কল করে আসতে বললাম আমাদের বাসায়। আমি রেডি হচ্ছিলাম মিথিলাদের বাসায় যাওয়ার জন্য, সাথে নাহিদকেও নিয়ে যাব। তখনই আমার ফোনে একটা কল আসে, আমাকে পার্কে পৌঁছাতে বলে তাড়াতাড়ি। এতক্ষণে নাহিদও চলে আসছে। আমাকে এতটা এক্সাইটেড দেখে নাহিদ ভিডিও করা শুরু করেছে। সবটা বললাম। আমাকে কেউ যেন পার্কে যেতে বলছে, খুব আর্জেন্ট। নাহিদ বলল, আচ্ছা চল, ওই পথ দিয়েই তো যাব, সময় দেখে যাব। আচ্ছা চল। সারা পথ কি এভাবেই ভিডিও করতে করতে যাবে নাকি? হ্যাঁ, বন্ধুর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড, তাহলে ব্লগ ভিডিও বানাবো না কেন? সবাইকে দেখাতে হবে তো সিয়াম কতটা বউ পাগলা। চল, তোর ইচ্ছা। তারপর দুজনে চলে আসলাম পার্কে। নাহিদ একটু পিছনে বসেছিল। আমি একটু সামনে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর একটা মেয়ে এসে আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো। তখনই পিছন থেকে মিথিলা চলে আসলো। তারপর
নাহিদ আর আমি পার্কের ভিতরে আসলাম। নাহিদ ভিডিও করতে করতে একটু পিছিয়ে যায়। আমি একটা জায়গায় যাওয়ার পর একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছু বলতে যাব, তখনই মেয়েটা বলে, আমাকে তুমি ধোকা দিতে পারো না। তুমি আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করতে পারো না। এই আপনি কি বলছেন? হ্যাঁ, আপনাকে তো আমি চিনি না। সামনে তাকিয়ে দিকে মিথিলা আসছে। আমি দ্রুত মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে মিথিলার কাছে এগিয়ে গেলাম। তখন মিথিলা আমাকে সহ্য করে একটা থাপ্পড় দিল আর বলল, ছি ছি ছি, আমার সাথে এটা করতে পারলে সিয়াম? আমার জীবনটা নষ্ট করতে পারলে তুমি এইভাবে? আগে বলে দিতে পারতে তোমার গার্লফ্রেন্ড আছে, তাহলে হয়তো আমি পাগলামিটা করতাম না। দেখো মিথিলা, তুমি ভুল বুঝছো। ওকে আমি চিনিও না। আমাকে পার্কে আসার জন্য বলা হয়েছিল একটা নাম্বার থেকে, তাই আমি এখানে আসছি। আমার সাথে নাহিদও আছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি আজকে বাসায় গিয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। তোমরা থাকো সুখে। আর নাহিদ কই? ওকে দেখছি না। তার মানে তুই মিথ্যে বলছিস? প্লিজ আমাকে ভুল বোঝো না। এই ভুলটা করো না, তাহলে হয়তো আমি মরে যাব। তোর মরে যাও, আর বেঁচে থাকার প্রতি আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা অধিকার নাই। যা ইচ্ছে তাই কর। এটা বলে হাঁটা শুরু করলো মিথিলা। আমি পিছন পিছন যেতে থাকলাম। আমি ডেকে চলেছি আর মিথিলা হেঁটেই চলেছে। আমি দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালাম। তখনই মিথিলা বলল, এই আমাকে বিরক্ত করিস না, আমি কিন্তু লোককে ডেকে মার খাওয়াবো। মিথিলা প্লিজ এমন করো না, আমার কথাটা শোনো একবার প্লিজ। কিন্তু মিথিলা আমার কথা শুনলো না। পার্কে থেকে বেরিয়ে সোজা রিক্সা নিয়ে চলে গেল কান্না করতে করতে। আমি পথেই বসে রইলাম। একটু পর পেছন থেকে নাহিদ দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসলো। মামা, তুই খুব বড় ষড়যন্ত্র শিকার হয়েছিস। সে দেখ, একটা ভিডিও বের করে দেখালো, যা একটু আগে ধারণ করা হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে তোমা আর একটা মেয়েকে বলছে, মিশন কমপ্লিট। এখন শুধু ডিভোর্স হওয়া বাকি, তারপর সিয়াম হবে আমার। ভিডিওটা নিয়ে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে চলে আসলাম মিথিলাদের বাসায়। আমাকে এত দ্রুত রাস্তা দেখে আন্টি বললেন, কি হয়েছে বাবা, এত তাড়াহুড়া করছো কেন? কোনো সমস্যা? না আন্টি, কোনো সমস্যা নাই। মিথিলা কোথায়? ও ওর ঘরে আছে এখন। তারপর আমি তাড়াতাড়ি মিথিলার রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখি মিথিলা কান্না করছে। আমি গিয়ে বললাম, মিথিলা আমার কথাটা তো শুনে একবার। তুমি যা কিছু দেখেছো সব মিথ্যা, আমাকে তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করেছি বলেই তো আজ আমার এই অবস্থা। কেন এসেছিস এখানে? হ্যাঁ, যা চলে যা। আমি তোকে একদম সহ্য করতে পারছি না। আমি উকিল আঙ্কেলকে বলবো একটা ডিভোর্স পেপার রেডি করতে। আমার কোনো দোষ নেই, আমি তোমার পায়ে পড়ি, আমার কথাটা শোনো প্লিজ। তুই এখান থেকে যা, নয়তো আমি নিজের ক্ষতি করে ফেলবো, কিন্তু বলে দিলাম। এইবার আমি নিচ থেকে উঠে বসলাম। তারপর বললাম, আচ্ছা চলে যাচ্ছি, নিজের কোনো ক্ষতি করো না। তবে যেদিন তুমি সত্যটা জানতে পারবে সেদিন আমার কাছে এসো না প্লিজ। তারপর আমি চোখে পানি নিয়ে চলে আসলাম আড্ডাখানায়। নাহিদ আগে সব কিছু ওদের বলেছে। ভিডিওটা দেখাতে পারছিস ওকে? না, আমার কোনো কথাই শুনতে রাজি না। আমি পা পর্যন্ত ধরালাম, তাও কোনো কথাই শুনলো না। আরে চিন্তা করিস না, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, দেখে হয়তো ভুল বুঝতে পারবে। তারপর হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দিলাম মিথিলাকে। আমাকে সবাই বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিল। বাসায় আসার সাথে সাথে আব্বু আমাকে বলছে, হারামজাদা, তোর থেকে এটা আশা করি নাই। বউ থাকতে অন্য মেয়ে নিয়ে পার্কে, সি 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 সি, বলতে আমার ঘেন্না করছে। বাবা দেখো, আমি তো এমন কিছুই না, তোমাদের ভুল হচ্ছে, আমি এমনটা করিনি, বিশ্বাস করো। মিথিলা নিজের চোখে দেখেছে তোকে এরকমটা করতে। তোকে আমার ছেলে বলতে ঘৃণা করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে তোর মামার কাছে পাঠিয়ে দিব। এখানেই তুই পড়ালেখা করবি। কালকেই তোর ব্যবস্থা করছি। মা অন্তত আমাকে বিশ্বাস করো, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে বলা হয়েছিল পার্কে যেতে। আর কিছু শুনতে চাই না, যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। আমাদের মান সম্মান তুই আর রাখলি না। তোর মতো কুলাঙ্গার বেঁচে থাকার তো কোনো অধিকারই নেই, আর আমরা তাও তোকে বিদেশে পাঠাচ্ছি। এই কথাগুলো শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। যদি আত্মহত্যা মহাপাপ না থাকতো তাহলে আমি নিজেকে শেষ করতাম। এদিকে মিথিলা তার মার কাছে সবটা বলল। তার মা আমার মার কাছে সবটা বলে দেয়। রাতে মিথিলার বাবা বাসায় আসলে মিথিলার মা তার বাবাকে সবটা খুলে বলে। মা মিথিলা, এদিকে এসো, তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখ মা, চোখের দেখাও মাঝে মাঝে ভুল হয়। যেহেতু শিয়াম তোর পা পর্যন্ত ধরেছে, তো শোনা উচিত ছিল। এখন তো অনেক রাত হয়েছে। সকালবেলা আমার সামনে কল করবি, তারপর আমি বলছি কি বলার। আর শিয়ামের বাবা মাকে আগেই জানানো উচিত হয়নি তোর।
তুমি যখন বলছো বাবা, তাহলে কল করবো নি। এদিকে রাতটা আমার নির্গম কাটলো। সকালবেলা উঠে নামাজটা পড়ে এসে মোবাইলটা চেক করলাম, দেখলাম ভিডিওটা দেখে নেমেছিলাম। যেটুকু আশা ছিল তাও ভেঙে গেল। হতাশাগ্রস্ত হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই সব কিছু রেডি করছে। আব্বু আম্মু আমাকে দেখেই বলল, নাস্তা করে রেডি হয়ে নে, এখনই তোকে ঢাকায় যেতে হবে, আর তারপর ফ্লাইটে সোজা তোর মামার কাছে। আব্বু এমনটা না করলে হয় না? আমার উপরে কথা বলিস তুই? আমি যা বলবো তাই। তারপর ভীষণ মন খারাপ নিয়ে কোনো মতে নাস্তা করে রেডি হলাম। যাওয়ার সময় বারবার আম্মুর দিকে তাকাচ্ছিলাম, কিন্তু আম্মুর মুখে বিরক্ত ছাড়া কিছু দেখছিলাম না। আমি কি এমন করেছি বিনা কারণে সবাই আমাকে ভুল বুঝছে? তারপর আব্বু আর আমি গাড়িতে উঠে পড়লাম। আম্মু বাসায় থাকবে। এদিকে সকালে মিথিলার বাবা মিথিলাকে বলে সিয়ামকে কল করে আসতে বলতে। মিথিলা মোবাইল হাতে নিয়ে দেখে সিয়ামের একটা মেসেজ আসছে, তাই সেটা তার বাবাকে জানায়। মিথিলার বাবা মেসেজটা ওপেন করতে বলে। মিথিলা অনিচ্ছা সত্ত্বেও মেসেজটা ওপেন করে আর দেখতে পায় তারা কত বড় ষড়যন্ত্রের শিকার। ভিডিওটা দেখে মিথিলা সহ তার বাবা মাও অবাক। তো আমার সকল কার্যক্রম তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। মিথিলা বলল, আমি না জেনে সিয়ামের উপর কত বড় একটা অপবাদ দিয়েছি। আমাকে কি ক্ষমা করবে ও? আচ্ছা চল, এখন ফোন করলে কিচ্ছু হবে না, সামনাসামনি গিয়ে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবে। তারপর মিথিলার পরিবার সবাই দ্রুত সিয়ামের বাসার উদ্দেশ্যে রওনা হয়। গিয়ে জানতে পারে ভিডিওটা দেখার পর সিয়ামকে যে ফাঁসানো হয়েছে এটা মিথিলার পরিবার খুব ভালোভাবে বুঝতে পারে। তাই মিথিলার পরিবার সিয়ামদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। খুব বেশি একটা সময় লাগে না সিয়ামের বাসায় পৌঁছতে মিথিলাদের। মিথিলা গিয়ে দরজা নক করে ভিতর থেকে সিয়ামের মা দরজা খুলে দেয়। আরে মিথিলা মা আছে, আমরা খুব লজ্জিত। আমরা কখনো ভাবিনি আমার ছেলে আমার বান্ধবীর মেয়ের জীবনটা এভাবে নষ্ট করবে। সত্যি আমরা লজ্জিত। তোদের কোনো দোষ নাই বান্ধবী, না সিয়ামের কোনো দোষ আছে। সিয়ামকে ফাঁসানো হয়েছে। কই সিয়াম? আমরা ওর সাথে জুলুম করে ফেলেছি, তাই ক্ষমা চাইতে আসলাম। কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সিয়ামকে ফাঁসানো হয়েছে মানে? তারপর মিথিলা সবটা খুলে বলে এবং ভিডিওটা দেখায়। এটা শুনে সিয়ামের মা বলে, আমি আমার ছেলেকে চিনতে পারি নাই। আমি একজন ব্যর্থ মা। আন্টি, আপনাদের কোনো দোষ নাই। আমি যদি সিয়ামের কথাটা একবার শুনতাম তাহলে এতটা খারাপ পরিস্থিতি হতো না। সব দোষ আমার। এখন বলেন সিয়াম কোথায়, কোন রুমে আছে? না রে মা, সিয়াম ঢাকায় গেছে। কেন? এরপর সিয়ামের মা আমি মিথিলাকে সবটা বলে সিয়ামের তার মামার কাছে যাওয়ার কথা। এই কথা শুনে মিথিলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, যেন সে সিয়ামকে একদম চিরদিনের জন্য হারিয়ে ফেলল। মিথিলার মুখে পানি দেওয়ার পর ওর জ্ঞান ফিরল। সিয়ামের মা সিয়ামের বাবার কাছে কল করে সবটা বলে এখানকার কথা। সিয়ামের বাবা বলে, আচ্ছা আমি সিয়ামকে নিয়ে বাড়ি ফিরছি তাহলে। এই বলে সিয়ামের বাবা সিয়ামকে বলে, সিয়াম বাসায় চলো। কেন? সিয়ামের বাবা সবটা বলে সিয়ামের কাছে। তারপর সবটা শুনে সিয়াম বলে, বাবা আমি এখন বাসায় ফিরতে পারবো না। আমার টিকিট ভিসা সব রেডি। পড়ালেখা করার জন্য হলেও বিদেশে যাব। বাবা পাগলামি করতে হয় না, আমাদের ভুল হয়েছে, আমাকে তুই ক্ষমা করে দে। চল বাসায় আমার সাথে, মিথিলার অবস্থা খারাপ। মিথিলার অবস্থা খারাপ শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। পরক্ষণই ভাবলাম একটা শিক্ষা হওয়া উচিত। তাই আমি সিদ্ধান্ত নিলাম মিথিলাকে ক্ষমা করলেও আমি আগে পড়ালেখা করে আসবো বিদেশ থেকে। তাই আমি বললাম, যাই হোক কিছুই হবে না, হয়তো চিন্তা করে একটু দুর্বল হয়েছে, স্যালাইন খেলে এমনিতে ঠিক হয়ে যাবে। আমি বিদেশে যাব, রাত 10টায় ফ্লাইট, এখন সকাল 10টা বাজে। এরপরে সিয়ামের বাবা আরও অনেকভাবে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সিয়াম কোনো কথা শুনতে নারাজ। তাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে সিয়ামের বাবা সিয়ামের মাকে ফোন করে সবটা জানায়। সবটা শুনে সিয়ামের মা রেডি হয় ঢাকায় যাওয়ার জন্যে, সাথে মিথিলার পরিবারও। সবাই খুব দ্রুতই ঢাকার দিকে যেতে থাকে। মিথিলা ভাবতে থাকে, সিয়ামের সাথে আমি অন্যায় করেছি, কিন্তু সে প্রতিবাদ না করে আমাকে বোঝাতে চেয়েছিল, শেষ পর্যন্ত পাও ধরেছিল, আমি শুনিনি। এখন সিয়াম যদি আমাকে ক্ষমা না করে
আমি তো মরেই যাব। এই কথাগুলো ভেবেই মিথিলা কান্না করছে। রাস্তায় জ্যাম থাকার কারণে রাত 8টার সময় তারা পৌঁছে যায় ঢাকা। তারপর সোজা চলে যায় এয়ারপোর্টের বাইরে শ্যামের কাছে। মিথিলা শ্যামকে দেখা মাত্র এক দৌড়ে গিয়ে শ্যামের পা ধরে বসে পড়ে আর বলে, সিয়াম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কথা শুনিনি, কি করব বলো? প্রিয় মানুষটার পাশে যদি অন্য কোনো মেয়েকে দেখে কেউ, তাহলে সবাই এমন রিয়েক্ট করবে। প্রিয় মানুষের ভাগ কেউ কাউকে দিতে চায় না। আমি চুপ। শিয়াম বাবা, চল বাসায় চল, যেতে হবে না তোর মামার কাছে। আমাদের ভুল হয়েছে, আমরা আমাদের ছেলেকেই চিনতে পারিনি। আর মিথিলাকে ক্ষমা করে দে, তোর জন্য সারা দিন কান্না করেছে, এখনো কান্না করছে। আচ্ছা যাও, তোমাদের ক্ষমা করে দিলাম। তবে আমি বিদেশে যাবই, এটা বলে লাভ নেই। মিথিলাকে পায়ের কাছ থেকে উঠালাম। প্লিজ তুমি বিদেশে যেও না, তাহলে আমার কি হবে? আমি কিভাবে থাকবো একা দেশে? তাছাড়া তোমাকে শাস্তি দিতে হবে। দেখেন, আমি ক্ষমা করে দিয়েছি, তাই বলে আমি আমার স্বপ্নকে অপূর্ণ রাখবো না। মা, 10টায় ফ্লাইট, এখন আমার ভিতরে প্রবেশ করতে হবে। প্লিজ তুমি রাগ করে থেকো না। আমি রাগ করে নেই, আমি তোমাকে যেভাবে চলতে বলছিলাম সেভাবে চলবে। এখন কোন বাসায় থাকবে, আমাদের বাসায় না তোমাদের বাসায়? আমি তোমাকে নিয়ে তোমাদের বাসায় থাকতে চাই, প্লিজ তুমি কি যাইও না। এক কথা বারবার বলো না, যা বলছি মাথায় রাখো। আমি যাচ্ছি। তারপর সবাই আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি কারো কথায় কান দিলাম না। আমি পড়ালেখা মোটামুটি ভালো, তাই একটু ডিগ্রি অর্জন করতে হবে। তাই আমি বিদেশে যাব, আর মিথিলাকে হালকা একটু কষ্ট দেওয়া হবে। প্রিয় মানুষকে কষ্ট দিলে কেমন লাগে এটা মিথিলা বুঝুক। আমরা যেহেতু তোকে বুঝিয়ে আটকে রাখতে পারলাম না, তাহলে ভালোভাবে যাইও, পড়ালেখাটা মনোযোগ দিয়ে কইরো, আর সব সময় খবর নিও আমাদের। আচ্ছা আসি। এ বলে আমি সব কিছু গুছিয়ে নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেলাম। এয়ারপোর্টের ভিতরে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল না যায় অন্য দেশে, মিথিলাকে ছাড়া থাকবো কীভাবে, কিন্তু এখন কিছু করার নেই। সিয়ামকে বিদায় দিয়ে মিথিলা, তার বাবা মা এবং সিয়ামের বাবা মা চলে আসলো টাঙ্গাইল। ওদিকে সিয়াম গিয়ে এয়ারপোর্টে নেমে দাঁড়িয়ে আছে। ওর মামাকে আগে থেকেই ফোন করে জানানো, তাই ওর মামা এসে দাঁড়িয়েছিল এয়ারপোর্টে রিসিভ করার জন্য ওকে। তারপরের দুজনে চলে গেল তার মামার বাসায়। তারপর মামাকে সবটা জানানোর পর মামা বলে, আচ্ছা সমস্যা নাই, আমি তোকে ভর্তির ব্যবস্থা করে দেবো কালকে। এখন রেস্ট নিয়ে গিয়ে যা। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠতেই সকাল 10টা বেজে গেল। মামি এসে বলল, এই সিয়াম, ওর বাবা, মামা রেডি হয়ে বসে আছে, তোকে ভর্তি করতে নিয়ে যাবে। ওহ মামি, 5 মিনিট, আমি আসছি এখনই ফ্রেশ হয়ে। তারপর মামার সাথে চলে গেলাম ভর্তি হতে। ভর্তি হয়ে কাল থেকে নিয়মিত ক্লাস করব। এদিকে মিথিলা এখন সিয়ামদের বাসায় থাকে। মাঝে মাঝে মিথিলা ওদের বাসায় যায়, পরদিন আবার চলে আসে। সব কিছু চলছিল। ওদিকে সিয়ামের পড়ালেখা, এদিকে মিথিলার সব কিছু সামলানো। এভাবে কেটে যায় প্রায় 4টা বছর। এদিকে সিয়ামের সব কিছু গোছানো শেষ। তখনই সিয়াম তার মামা মামির কাছে গিয়ে বলল, মামা মামি, আমি তোমাদের ঋণ কখনো বলবো না। তোমরা আমাকে এই 4টা বছর নিজের সন্তানের মতো দেখে শুনে রাখলে, আমাকে সব দিক দিয়ে সাপোর্ট দিলে। সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। দেখো ছেলের কাণ্ড, আমাদের যদি কোনো ছেলে মেয়ে থাকতো তাহলে কি আমরা তাকে দেখতাম না? আর তুই আমাদের এক ছেলে। মামি দেখো, খুব শীঘ্রই আমি বাই হয়ে যাব। আল্লাহ তোমাদের দিকে মুখ তুলে তাকাবেন। তাই যেন হয়। আচ্ছা কবে যাচ্ছিস তাহলে বাংলাদেশে? তোমরাও আমার সাথে যাচ্ছ, তোমাদের ছেলের বউ দেখবে না? হ্যাঁ অবশ্যই যাব। কালকে যাব, কালকে ফ্লাইট। আমি সবার জন্য টিকিট নিয়েছি, রেডি থেকো তাহলে। আমি এখন শপিংয়ে যাব, বাসার সবার জন্য কিছু কিনতে হবে। শুনছো, সিয়ামকে কিছু টাকা দাও তো, শপিংয়ে যাবে। আচ্ছা দিয়ে দাও, তোমার কিছু যদি লাগে তাহলে ওর সাথে গিয়ে নিয়ে আসো। মামি আর আমি শপিংয়ে আসলাম, সবার জন্য সব কিছু কিনলাম। মিথিলার জন্য শাড়ি নিলাম, একটা নীল আর একটা কালো। সব কিছু শেষ করে আমরা প্রস্তুত দেশে যাওয়ার জন্য। পরদিন রাত 10টায় আমাদের ফ্লাইট, তাই বিকালবেলায় সবাই রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আজকে খুশি, কতদিন পর মিথিলা তারপর মা বাবাকে দেখতে পারবো। এয়ারপোর্টের সকল কাজকর্ম শেষ করে আমরা ফ্লাইটে উঠলাম। তারপর পরদিন ভোর 5টায় এসে পৌঁছালাম বাংলাদেশে।
সব কিছু শেষ করে বাসায় পৌঁছাতে সকাল 8টা বেজে গেল। কোনো জ্যাম না থাকায় তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম। বাসায় এসে কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। বাবা কেমন আছিস তুই? তুই যে আজকে আসবি আগে বলবি না? আরে সাথে তোর মামা মামিও আছে দেখি। আমাকে সামনে থেকে বলল, আজকে আমার যে কি আনন্দ লাগছে। আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আব্বু কোথায় গেছে? তোরা সবাই আগে ভিতরে আয়, তোর আব্বু গেছে অফিসে। আর মিথিলা? ও একটু ওদের বাসায় গেছে, আমি কল করে দিব। না, কিছু করতে হবে না, আমি নিয়ে আসছি গিয়ে। তারপর ওদের জন্য কেনা গিফটগুলো নিয়ে আমি চলে গেলাম মিথিলাদের বাসায়। কলিং বেল দিতে আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি বলল, আরে সিয়াম বাবা, কেমন আছো তুমি? আর কবে এলে দেশে? আন্টি আজকের সকালে আসছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথিলা কই? মিথিলা একটু শপিংয়ে গেছে, চলে আসবে। তুমি গিয়ে ওর রুমে বসো, আমি নাস্তার ব্যবস্থা করি। আন্টি এগুলো আপনার জন্য, আর এগুলো আঙ্কেলের জন্য। ওনাদের জন্য নিয়ে আসা গিফটগুলো দিলাম। আমি কি উপরে বসছি, মিথিলা যখন আসবে তখন এই শাড়িটা দিয়ে বলবেন পরতে। আমি উপরে আছি, সারপ্রাইজ দেব। ঠিক আছে। তারপর আমি খুব এক্সাইটেড মিথিলাকে দেখার জন্য। এতদিন দূরে থেকে খুব কষ্ট পেয়েছি, আর খুব কষ্ট দিয়েছি ওকে, কিন্তু আর না। মিথিলার রুমে গিয়ে আমি বেলকনিতে বসে আছি। একটু পর দেখি মিথিলা একটা ছেলের সাথে বাইকে খুব কাছাকাছি বসে আছে। মিথিলা ছেলেটার গলা জড়িয়ে জড়িয়ে বসে আছে। আমার খুব খারাপ লাগলো, প্রচণ্ড রাগ হতে লাগলো। তাও এরপরে কি হয় তা দেখার জন্য লুকিয়ে পড়লাম। এদিকে মিথিলা বাসায় ঢোকার সাথে সাথে ওর মা বলল, মিথিলা, এই শাড়িটা পর তো। কেন? কারণ তো আছে, যা এইটা পরে সুন্দর করে রেডি হয়ে আই। আচ্ছা ফুফি, কি হয়েছে? এভাবে শাড়ি পরতে বলছো কেন? পরে বলবো। এটা বলে মিথিলার মা রান্নাঘরে চলে যায়। আবার মিথিলার শাড়িটা নিয়ে নিজের রুমে চলে আসে। এরপর নিজের পরনে থাকা ড্রেসটা খুলে প্রায় অর্ধনগ্ন হয়ে যায়। তখনই অনেক ভেতরে আসে আর বলে, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে রে। ওই অনিক, তুই এখানে আসলি কেন? আমি চেঞ্জ করছি, চলে যা এখান থেকে প্লিজ। না গেলে কি করবি? আস্তে আস্তে কাছে আসতে থাকে। প্রায় মিথিলার ঠোঁটের কাছে চলে গেছে। তখনই অনেককে কাছে আসতে দেখে মিথিলা বলে, এই তুই এখানে আসিস কেন? হ্যাঁ, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে অনিক, আমি কিন্তু মাইট দিব তোকে। কিন্তু অনেক কোনো কথা না শুনে মিথিলার একদম কাছাকাছি চলে যায়, একদম ঠোঁটের কাছাকাছি। তখন আর আমি আড়ালে থাকতে পারলাম না। আমি সরাসরি গিয়ে অনেককে লাথি দিয়ে ফেলে দিলাম। মিথিলা আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আমি মিথিলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দিলাম একটা চড়। তারপর বললাম, আমাকে একদম স্পর্শ করবি না। এই ছেলের সাথে তোর কি? হ্যাঁ সিয়াম, তুমি ভুল বুঝছো না, ও হচ্ছে আমার মামাতো ভাই। ও আমাদের অফিসে চাকরি করে, তাই আমাদের বাসায় থাকে। অফিস থেকে কাছে, তাই এখানে থাকে। চুপ! তোকে আমি একটা কথা বলতে বলেছি, চরিত্রহীন একটা। তোর এই অপবিত্র মুখে আমার নাম কখনো আনবি না। স্বামী থাকতে যে মেয়ে অন্য একটা ছেলের সাথে জোরাজোরি করে বাইকে আসে, তো অবশ্যই সে মেয়ে কোনো ভালো মেয়ে না। তুই আমাকে ডিভোর্স দিতে চাইছিলে না? আমি তোকে ডিভোর্স দিচ্ছি, কারণ তোর সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। স্বামী থাকতে অন্য ছেলের সাথে সম্পর্ক রাখা কোনো ভালো মেয়ের কাজ না। এ বলে আমি চলে আসলাম সেখান থেকে। কোনো কিছু না বলে সোজা চলে গেলাম বাসায়। বাসায় আসার সময় এক প্যাকেট সিগারেট নিয়ে আসলাম। কাউকে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে চলে আসলাম ছাদে। এসে এক কিনারে বসে বসে সিগারেট টানছি আর ভাবছি, কত সুন্দর জীবন ছিল আমাদের। কি দোষ করেছিলাম আমি? বিদেশে গিয়ে যোগ্যতা অর্জনে কি আমার ভুল হয়ে গিয়েছে? আমাকে কেন ঠকালো মিথিলা? হঠাৎ হাতে ব্যথা অনুভব করলাম। বামনা থেকে বেরিয়ে হাতের দিকে তাকালাম, দেখি সিগারেট জ্বলতে জ্বলতে সেক লেগেছে। আমি সিগারেটটা ফেলে আরেকটা ধরালাম। চারপাশে তাকিয়ে দিকে অন্ধকার হয়ে গেছে। আমার শার্টের দিকে তাকিয়ে দিকে শার্ট চোখের পানিতে ভিজে গেছে। মিথিলার কথা মনে হতেই আবারও সিগারেট খাওয়ায় মনোযোগ দিলাম। এদিকে মিথিলা কান্না করতে দেখে অনেক এগিয়ে এসে বলছে, দেখ, ও তোর যোগ্য না, তোর সম্পত্তি লোভে তোকে বিয়ে করেছে। আর আজকে দেখলি না, তোকে চরিত্রহীন বললো। আমি বলি কি, ও তোকে ডিভোর্স দেবেই। আমি তোকে বিয়ে। আর কিছু বলতে দিল না। মিথিলা ঠাস ঠাস করে দুটা চড় দিল আর বলল, তুই একটা কথা বলবি না, তোর জন্যই আজকে আমার এই পরিণতি, তোকে আমি দেখে নেব। এটা বলে মিথিলা কান্না করতে করতে ওর মার কাছে যায়। মিথিলাকে কান্না করতে দেখে ওর মা বলে, মিথিলা, কি হয়েছে? সারপ্রাইজটা পেয়ে কেউ এভাবে কান্না করে? কই সিয়াম, কই? ও চলে গেছে মা, ও অনেকের জন্য।
কেন, কি হয়েছে? তারপর মিথিলা সবটা খুলে বলে ওর মার কাছে। সবটা শুনে মিথিলার মার ডাকটা একদম আকাশ বরাবর। তখনই অনেক সেখানে আসে। অনেক কিছু বলার আগেই মিথিলার মা ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলে, বল হারামজাদা, তুই এমনটা কেন করলি? আমার মেয়ের জীবনটা নষ্ট কেন করলি? আমি তোকে ছেলের মতো আদর করতাম, আর তুই কিনা এই প্রতিদান দিলি। এমন সময় মিথিলার আব্বু হাজির। মিথিলার আব্বুর সামনেই অনেক বলে, আমি মিথিলাকে খুব ভালোবাসি, তাই এমনটা করেছে। আমি মিথিলাকে বিয়ে করতে চাই। কি হচ্ছে কি এখানে? বিয়ে হয়ে গেছে এইসব বলতে লজ্জা করছে না তোর? আর কি হয়েছে বলতো? মিথিলার মা তার বাবার কাছে সবটা খুলে বলে। সেটা শুনে মিথিলার বাবা অনেকের বাবা মাকে ফোন করে আসতে। এদিকে রাত 11টা, বাসায় সবাই চিন্তিত, কারণ এখনও বাড়ি ফিরেনি। সিয়ামের মামা সিগারেট খাবার একটা অভ্যেস আছে, তাই সে ছাদে চলে যায় সিগারেট খেতে। সিয়ামের মামা ছাদে গিয়ে দেখতে পায় সিয়াম এক কোণায় পাগলের মতো বসে বসে সিগারেট খাচ্ছে আর কান্না করছে। তখনই সিয়ামের মামা গিয়ে সিয়ামের হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেয় আর সিয়ামকে একটা থাপ্পড় মারে আর বলে, তুই সিগারেট খাওয়া শিখলি কবে? আর তুই এখানে বসে আছিস, আর আমরা সারা এলাকা তোকে খুঁজছি। আর তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? মামা দুঃখিত, আমি এরকমটা করবো না। তুমি যে বাবাকে বলো না, ওনারা কষ্ট পাবেন। তা না হয় বুঝলাম, তুই এখানে বসে কান্না করছিস কেন তাই বল। কিছু না মামা। ও, আমি তো তোর আপন কেউ না, তাই বলতে পারছিস না। আমি উপায় না পেয়ে বলেই ফেললাম সবটা মামাকে। মামা বলল, চল, তোকে আর আমি এই দেশে রাখবো না, আমাদের সাথে নিয়ে যাব। তুই এখানে থাকলেও ভালো থাকতে পারবি না। মামা আমি কোথাও যাব না, আমি এই শেষটা দেখে ছাড়বো। আচ্ছা চল, সবাই তোর অপেক্ষায় আছে। এদিকে মিথিলা বলে, বাবা সিয়ামের বাসায় চলো, না জানি সিয়াম নিজের কোনো ক্ষতি না করে ফেলে। আচ্ছা চলো আগে ওখানেই যাই। তারপর অনেককে একটা রুমে বন্ধ করে দিয়ে মিথিলা আর তার বাবা মা চলে আসে সিয়ামদের বাসায়। এত রাতে মিথিলার পরিবারকে দেখে সিয়ামের পরিবার অবাক। মিথিলার মা বলে, বেআইন, সিয়াম কই? কেন? ও তো এই মাত্র কোথা থেকে যেন এসে ঘরে গেল। কেন, কি হয়েছে বেআইন? আমি আপনাদের বলছি, আগে মিথিলা সিয়ামকে নিয়ে আই। তারপর মিথিলা চলে যায় সিয়ামকে আনতে আর মিথিলার মা বলে, আসলে বেআইন, ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে মিথিলা সিয়ামের রুমে গিয়ে দেখে সিয়াম বিছানায় শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছে আর কান্না করছে। মিথিলা গিয়ে সিগারেটটা হাত থেকে নিয়ে ফেলে দিল। এই তুই আবার আমার সামনে আসছিস? আমি তোকে বলছি না তুই আর কখনো আমার সামনে আসবি না। আমার জীবন থেকে তো সব সুখ শান্তি কেড়ে নিলি। এখন এই সিগারেটটার সাথে একটু কষ্ট কমাচ্ছি, তাও তো সহ্য হচ্ছে না। প্লিজ আমার কথা একবার শোনো, তুমিও প্লিজ আমার মতো ভুল করো না। কথা না শুনে সিদ্ধান্ত নিও না। আচ্ছা বল, কি বলবি? বলে তাড়াতাড়ি চলে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। কোনো চরিত্রহীন মেয়ের সাথে বেশিক্ষণ থাকতে চাই না। মিথিলা কথাটায় আরো বেশি কষ্ট পায়, তাও বলে, কালকে আমাদের বাসায় আসবে যেহেতু, প্রশ্নটা এখন আমার চরিত্রের উপর আসছে, সেহেতু আমি এটাকে মিথ্যা প্রমাণ করবই। তারপর আমি তোমার জীবন থেকে দূরে সরে যাব। অসুবিধা নেই, প্লিজ কালকে সকালে আমাদের বাসায় এসো। এটা বলেই মিথিলা চলে যায় সেখান থেকে। আমার কোনো ইচ্ছে নেই মিথিলাদের বাসায় যাওয়ার। আমি ঘুমানোর ট্রাই করলাম। পরদিন সকালে মা বাবা সবাই মিত্রদের বাসায় যাচ্ছে, আমি যাব না, কিন্তু মামা আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেলেন। যাওয়ার পর দেখলাম অনেকের সাথে একজন মহিলা আর একজন পুরুষ বসে আছে, সম্ভবত তার মা বাবা। পাশে মিথিলার সব বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। একটু পর আঙ্কেল আন্টি আসলো, এসে অনেককে সবার সামনে জিজ্ঞেস করলো, অনেক, আমি যা প্রশ্ন করি সঠিক সঠিক উত্তর দেবে। বলো, কেন করলে এমনটা? আগে তো এমন ছিলে না। কি হচ্ছে বলো? অন্যথায় আমি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। কি হলো, কথা বলছিস না কেন? জবাব দে হারামজাদা। আমরা এমনটা করেছি কারণ আমি মিথিলাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমরা মানে? তোর সাথে আর কে আছে? অনেকের বাবা অনেককে ঠাস করে একটা চেয়ার দিয়ে বলল, কথা বল হারামজাদা, তোর জন্য আমাদের মান ইজ্জত সব শেষ। আমার সাথে তমাও ছিল। আপনারা যখন 5 বছর আমাদের ওখানে ছিলেন, তখন আমি মিথিলাকে পছন্দ করতে শুরু করি, কিন্তু কখনো বলতে পারি নাই। এখন যখন শুনি মিথিলার বিয়ে হয়ে গেছে, তখন আমার খুব কষ্ট হয়।
তখন একজন আমাকে এসব করার বুদ্ধি দেয়। তাই প্রথমে আমি আপনাদের অফিসে যোগ দেই, তারপর আবার মিথিলার সাথে বন্ধুত্বপূর্ণ করতে থাকি। আর কালকে যখন সিয়াম আসে তখন আমি খবর পাই ওর কাছ থেকে সিয়ামের কাছে মিথিলা খারাপ বানানোর। আমি ইচ্ছে করে ওকে বোরকা ছাড়া শপিং মলে নিয়ে যাই আর আসার সময় ঘন ঘন ব্রেক করি, তাই যাতে আমার একদম কাছে এসে পড়ে মিথিলা। এর ছবি তুলেছি, আপনাদের কাছে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আরও খারাপভাবে মিথিলা ফেসে যায়। সব কিছু শুনে সবাই অবাক। একটা সিনেমার কাহিনী। আমি অবাকের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছি। আমার পেছনে এত বড় ঘটনা ঘটে গেল। তখনই আঙ্কেল আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে বলো, তোমার সেই সহযোগীকে? তারপর অনেক তমার দিকে ইশারা করে বলল, তমা আমাকে সব বিষয়ে সাহায্য করেছে। এটা শুনে তমা দৌড়ে পালাতে নিলে মিথিলা ধরে ঠাস ঠাস করে কয়েকটা চড় দেয়। তারপর কান্না করতে করতে বলে, আমি তোর কি কি ক্ষতি করেছি বল? দুইবার আমার সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করলি, বল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি সিয়ামকে যে প্রথম দেখাতেই ভালো লেগে যায় এবং ভালোবেসে ফেলি, তার জন্যই আমার এমনটা করা। এখন আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা কর। তখনই তমা নিজের করা ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। তখন মিথিলা বলে, ক্ষমা তোকে আমি কখনো করব না। আমার স্বামীর দিকে হাত দিছিস তুই। আমার এমনটা করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো আমি এমনটা কারু সাথে করব না। মিথিলা, ওকে ছেড়ে দাও। ওর বাবা মাকে ডেকে হানিক আর তমার বিয়ে দিয়ে দেব, এটাই হবে ওদের শাস্তি। এইটা শুনে সবাই বলল, এটা কি ঠিক হবে? তমা অনেক ভুল করে ফেলেছে, তাই বলে বিয়ে দিতে হবে? বিয়েতে যদি ওদের মত না থাকতো ওরা বলতো, কিন্তু ওরা কেন অমত প্রকাশ করছে না? তাহলে আপনাদের সমস্যা কোথায়? এরপর তোমার বাবা মাকে ডেকে আনা হলো। তারা এসে সবটা শুনে বিয়েতে অমত করে নাই। সাথে সাথে কাজে ডেকে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। তারপর আঙ্কেলকে সবাই বলল। আচ্ছা, সব ঝামেলা শেষ, তাহলে এবার আমরা আসি। এরপর সবাই একসাথে নাস্তা করলাম। তারপর সবাই চলে গেল। এবার বাকি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে সোজা বাইরের দিকে চলে আসছিলাম। তখনই আব্বু আম্মু পিছন থেকে ডাকলো। আমি না দাঁড়িয়ে চলে আসলাম। কিসের জন্য দাঁড়াবো আমি? আমার দাঁড়ানোর মতো কোনো কারণ নেই। আমি একটা রিক্সা নিলাম, তারপর আড্ডাখানার দিকে চলে আসলাম। এদিকে আমাকে এভাবে চলে আসতে দেখে মিথিলা খুব কষ্ট পায়। এটা বুঝতে পেরে আঙ্কেল আন্টি আব্বু আম্মুকে বলে, মা, তুই কি পারবি শিয়ামের ভুল ভাঙাতে? আমি আমার জীবন দিয়ে হলো ওর ভুল আমি ভেঙে ছাড়বো। তোমরা চিন্তা করো না, তোমরা শুধু দোয়া করো। আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে। আচ্ছা মিথিলা, এখন থেকে ওই বাসায় যাবি না, এখানেই থাকবি কিছুদিন। আমার ওখানে যাওয়া লাগবে, কারণ সিয়ামের ভুল ভাঙাতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এমন বুদ্ধিমতী মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়ে খুশি হলাম, এতে কাজ হবে নিশ্চয়ই। তারপর মা বাবা মিথিলাকে নিয়ে আসলো আমাদের বাসায়। মামা মামি আমাকে খুঁজতে লাগলো। এদিকে আমি বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা করলাম। বিদেশ থেকে আসার পর তাদের সাথে আর কথা হয়নি। সবার সাথে কুশল বিনিময় করার পর গত 2 দিনে ঘটে যাওয়া সব ঘটনা সবার সাথে শেয়ার করলাম। সবটা শুনে বন্ধুরা বলল, সবটা শুনলাম, কি করবো বল, মিথিলারও দোষ আছে। তবে তুই স্বচক্ষে যেভাবে দেখলি নিজের কাপড় রক্ষা করার জন্য, তখন কিছুই করতে পারে না। সব কিছু ভুলে গিয়ে মিথিলাকে মেনে নেওয়া উচিত। বলছিস? তবে বাকিটা তোর ব্যাপার। মিথিলা তোকে অনেক ভালোবাসে, আর তাছাড়া তুই যাবার পরে আমরা কখনো খারাপ কিছু দেখি নাই ওর ব্যাপারে। তাহলে মেনে নেওয়া যেতে পারে, তবে একটু শিক্ষা দিতে হবে। আমি বলার পরেও অন্যান্য ছেলের সাথে বাইরে ঘুরতে যায় আজকে। তা ঠিক। আচ্ছা, অনেকটা সময় হলো, আমরা তোর বাসায় যাই না? চল, তোর বাসায় যাব। আচ্ছা চল। তারপর সবাইকে নিয়ে বাসায় আসলাম। এসে থেকে মিথিলাও আসছে। আমি আম্মুকে এনে কিছু নাস্তার ব্যবস্থা করতে বললাম। বন্ধুরা সবাই নাস্তা করে মামা মামির সাথে পরিচিত হয়ে কিছুক্ষণ কথা বলে যার যার মতো চলে গেল। তখনই মামা মামি আমাকে বলল, সিয়াম মিথিলাকে ক্ষমা করে দাও, ও নিজের ভুল বুঝতে পেরেছে। মামা, আমি মিথিলাকে মানা করেছিলাম যেন সে যদি কোনো প্রয়োজনে বাইরে যায় তাহলে যেন আমার অনুমতি নেয়, অথবা আমার আম্মুর অনুমতি নেয়। আর আমার অনুমতি নিয়ে গেল তার নিজের বাসায়। তারপরে কোন সাহসে অন্য একটা ছেলের সাথে বাইরে গেল শপিংয়ে? দেখ বাবা, ওর ভুল হয়ে গেছে, স্বীকার করেছে, অনেক কান্নাকাটি করছে, ক্ষমাও চেয়েছে। এখন তোরা তো স্বামী স্ত্রী, বল, ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করে দিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাও, জীবনটা উপভোগ করো। আমার তো মনে হচ্ছে না
ও একবার যে কাজ করেছে বারে বারে সে কাজ করবে না, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা ওর সুযোগ দিয়ে দেখিস, আমাদের বিশ্বাস এমনটা করবে না ও। আমি আর কোনো কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম। আমারও মনে হচ্ছে মিথিলাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিছুক্ষণ পর মিথিলা কিছু ফল নিয়ে আসলো, এসে বিছানায় বসলো। আমি কিছু বললাম না। তারপর মিথিলা বলছে, সিয়াম, আমি আর এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। আমি তোমার সব কথা মেনে চলবো। তাও তুমি আরেকটা বার সুযোগ দাও। আমি তোমার জন্য জীবন দিতেও রাজি। আমি আগে জানলে ওর সাথে মিশতাম না। আমাদের এখান থেকে বাবার ট্রান্সফার হওয়ার পর থেকে ওর সাথে ছিলাম, কোনো খারাপ নজরে আমার দিকে তাকায়নি, তাই আমি ওকে বিশ্বাস করতাম। চুপ, আমার সামনে আর ওর কথা নেবে না। কি বলে আমার সব কথা মেনে চলবে? হাহ, আমার আর বিশ্বাস হয় না। আমি তোমার বিশ্বাস অর্জন করার জন্য সব কিছু করতে রাজি। আমাকে আরেকটা সুযোগ দাও। মনে মনে চাচ্ছি আর একটা সুযোগ দিতে। আপনারা যতই বলুন ভালোবাসার মানুষের দেওয়া আঘাত বলে যেতে, তার দেওয়া অল্প একটু যত্ন সব কিছু বলিয়ে দেয়। প্লিজ, আমি তোমার পায়ে পড়ে আরেকটা সুযোগ দাও। আমি তোমার সব কথা মেনে চলবো। আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি। তাহলে দেও জীবন দেখি। মিথিলা আর দেরি করলো না, ফলের জুড়ি থেকে ছুরিটা নিয়ে হাতের কবজে বরাবর টান মারলো। সেখান থেকে অনবরত রক্ত পড়ছে। আমি তাড়াতাড়ি ওর হাত ছেপে ধরে বললাম, তুমি এটা কি করলে? আমি তোমাকে ক্ষমা করেছি বলে তো তোমাকে মজা করে বললাম জীবন দিতে, এখন তুমি কি করলে এটা? হাসপাতালে চলো তাড়াতাড়ি। আমি আমার কথা সব সময় এভাবেই রাখবো। তুমি আমাকে সুযোগ দিয়েছো, এটাই আমার জীবনের জন্য সৌভাগ্য। তবে মনে হচ্ছে না সৌভাগ্য বেশি দিন থাকবে। তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মিথিলাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছি। মিথিলার এই অবস্থা দেখে মামা এগিয়ে এলো এবং হাসপাতালে নিতে সাহায্য করছে। মিথিলার হাতটা খুব বাজেভাবে কেটে গেছে, প্রচণ্ড শক্তি দিয়ে টান মারা হয়েছে, অনবরত রক্ত পড়ছে। হাসপাতালে নেওয়ার পথে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে। মামা বলে, এটা কি করছিস সিয়াম? ওকে মেনে নিবে না, ক্ষমা করবে না, তাই বলে এভাবে শাস্তি দিবি? তোর থেকে এটা আশা করে নিয়েছি আমি। ছি ছি। মামা এটা কথা বলার সময় না, আমি তোমাকে সবটা বলছি। আগে ওকে হাসপাতালে নিয়ে যাই। তারপর ইমার্জেন্সিভাবে মিথিলাকে হাসপাতালে ভর্তি করালাম। অনেকটা রক্ত পড়ে গেছে, তাই এক ব্যাগ পরিমাণ রক্ত লাগবে। ডাক্তার বলছে বি পজিটিভ দরকার। আমি দিব, আমার রক্ত বি পজিটিভ। আসেন আপনি। এদিকে বাসায় ফ্লোরে রক্ত দেখে মামি আমাকে আর মামাকে ফোন করছে। আমি ফোন রিসিভ করে বললাম, মামি, মিথিলার হাত কাটছে, তাই ওকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি, চিন্তা করো না। কোন হাসপাতালে বল, আমরা আসছি। সদর হাসপাতালে আছি। একটু ওর মামা রক্ত দিয়ে বেরিয়ে আসলো, তারপর বলল, বলতো কি হয়েছে? সবটা খুলে বললাম। এভাবে বলা উচিত হয়নি তোর, আগে জানানো উচিত ছিল ওকে। এখন দেখ কি করে বসলো মেয়েটা। মামা আর আমি বসেছিলাম বেঞ্চের পরে। একটু পর আম্মু এসে সজোরে আমার গালে থাপ্পড় দিল। তুই কি করেছিস এটা? তুই হয়তো মিথিলাকে নিয়ে ঘর সংসার করবি না, তাহলে বলে দিলেই পারিস মেয়েটা কিভাবে আহত করার কি দরকার। ওর বাবা মাকে খবর দিয়ে ওকে আমি ওর বাবা মার কাছেই দিয়ে দিব, তোর রাখতে হবে না। তুই তো ওকে ভালোবাসতি, তাহলে এটা কিভাবে করলি? আমি মাথা নিচে করে আছি, তখনই পাশে থেকে মামা আমাকে বলল, আরে আরে আগে শোন, সিয়াম কিছু করে নাই ওকে। এত বড় ছেলে এমন জ্ঞানহীন হয় কেমনে? তোর কাছে আমি রাখবই না ওকে। তুই আবার এমন কিছু বলবি ও সেটা করে বসবে। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো। সবাই ডাক্তারকে মিথিলার অবস্থার কথা জিজ্ঞেস করলো। রোগী সুস্থ আছে, জ্ঞান ফিরেছে। এখন রক্তটুকু শরীরে যাওয়ার পর আপনারা নিয়ে যেতে পারেন। সবটুকু রক্ত শরীরে যেতে রাত হয়ে যাবে। বলে, ডাক্তার আমি কি দেখা করতে পারবো? হ্যাঁ, দেখা করতে পারবেন। এবার ডাক্তার চলে গেল। আমরা সবাই রুমের ভিতরে ঢুকলাম। আমি আমার পেছনে থাকায় আমাকে দেখা যাচ্ছে না। মা গিয়ে মিথিলার মাথায় হাত রাখে, মিথিলার চোখ খুলে, তারপর চারদিকে তাকাতে থাকে যেন কাউকে খুঁজছে। মা বলে, এত উতলা হোস না শিয়াম, এখানেই আছে। আর শিয়াম দেখ এই মেয়েটাকে কিভাবে কষ্ট দিস, তোর জন্য এত পাগল। তারপর আরো কিছুক্ষণ সবাই কথা বলে আব্বু বলল, এই সবাই বাইরে চলো, ওদের মধ্যে সবকিছু মিটমাট করতে দাও। তারপর সবাই চলে যাওয়ার পর আমি মিথিলাকে বললাম, মিথিলা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে।
ক্ষমা চাচ্ছ কেন আমার কাছে? ক্ষমা তো আমার চাওয়ার কথা তোমার কাছে। আমি তোমার কথা মানিনি, তার জন্যই তো আমার কপালে এসো। তখনই দুজনে একসাথে বলে উঠলাম, তবে কথা দাও। দুজনে হেসে উঠলাম। আমি বললাম, দেখছো আমাদের মাঝে কত মিল। আচ্ছা, যা বলছিলাম, ভবিষ্যতে তুমি এমন কিছু করবে না যেটার দ্বারা আমি কষ্ট পাই। আমি এমন কিছু করব না যেটার দ্বারা তুমি কষ্ট পাও। প্রমিস। প্রমিস। অনেক দিন হলো তোমাকে জড়িয়ে ধরি না, একটু জড়িয়ে ধরতে পারি? হুম হুম। তোমার জিনিস, তুমি কি করবে তোমার ইচ্ছা। মিথিলা উঠে আমাকে জড়িয়ে দিল, আমার বুকে মাথা রেখে কান্না করে দিল। আমার চোখ দিয়েও পানি পড়ছে, তবে এটা দুঃখের কান্না না, একটা প্রাপ্তির কান্না।